হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আজকের এই মুহূর্তে ফেসবুক লাইভ প্রোগ্রামে। আমি হাসান স্যার। তো আশা করি সবাই ভালো আছি, তাই না? তো ভালো থাকতেই হবে ইনশাল্লাহ। তো আজকের এই বিসিএস প্রস্তুতি পর্বের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় বিসিএস ক্যাডার হওয়াটা সহজ না কঠিন? কি মনে হয়? অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন, কেমন? কিন্তু আমি বলতে চাই বিসিএস ক্যাডারটা হওয়াটা না, আমি বলতে চাই জীবন অনেক সুন্দর, অনেক সহজ। আর ক্যাডার হওয়াটা না আরো সহজ। হ্যাঁ, তখনই সহজে যাবে যখন আমরা হাসি মুখে এই কষ্টগুলোকে মেনে নিব। এই কষ্ট করে মানুষের থাকতে হবে। আমি এমনিতেই আপনারা দেখেন যে এই ৩ মাস, সামনের ৩ মাস যারা সিরিয়াসলি লেগে থাকবেন তারাই কিন্তু সফল হবেন। কাজেই এটা ডিপেন্ড করবে আপনি লেগে আছেন কি আছেন না এর উপর ডিপেন্ড করবে। যারা এই সময়ে করোনাকালীন অনলাইনে অ্যাক্টিভ আছেন, কত কষ্ট করে ক্লাস করছেন, আমি বলতে চাই তারা এমনিতেই অন্যদের থেকে ৫০০ কিলোমিটার এগিয়ে আছে। ৫০০ কিলোমিটার এগিয়ে আছে। দেখুন, ঠিক এই সকালে উঠেই আপনি ক্লাসে জয়েন করেছেন, কিন্তু অনেকেই তো ঘুমোচ্ছে, তাই না? কিন্তু আপনি তাদের থেকে না ঘুমিয়ে ক্লাসে অ্যাটেন্ড করছেন। তার মানে কি আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন। এখন প্রয়োজন সামনের যে সময়টা, এই সময়টা একটু হাসিমুখে কষ্টগুলোকে মেনে নেওয়া। তাহলে দেখবেন আপনার জীবনের সেই সময়টাই ওয়েট করছে, অপেক্ষায় আছে। কেমন? কাজেই কথা না বাড়িয়ে আমরা সরাসরি টপিকে চলে যাব। আরেকটা বিষয় বলতে চাই যে ঠিক এই মুহূর্তে দেখেন অনেকেই ভাবছে যে পরিস্থিতি কি হয়, দেখা যাক পড়বে কি পড়বে না, গড়িমসি করছে, তাই না? কিন্তু একটু ভাবুন তো দেখি, এই করোনার সময়ে এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কিন্তু পিএসসি পরীক্ষার ব্যবস্থা করবে। তখন কিন্তু বলবে না যে ভাই তুমি তো পড়তে পারো না, একটু প্রস্তুতি নাও ৩ মাস, তারপরে পরীক্ষা। ফটফট করে পরীক্ষা দিয়ে দিবে। তখন কি করবেন? কাজে এই সময়টা আপনারা যারা এই অনলাইনে অ্যাক্টিভ আছেন বা নিজের সময়টা কাজে লাগাচ্ছেন, তারা কিন্তু আপনি সফল থাকবেন। তো যাই হোক, আমরা সরাসরি টপিকে চলে যাব। তো আজকে আমরা চমৎকার একটা টপিকসে কথা বলবো। বিসিএস পরীক্ষায় প্রায়শই এখান থেকে প্রশ্ন এসেই থাকে, সামনেও আসবে, এরকম একটা টপিকস, এবং অনেক সময় আমাদেরকে কনফিউশনে ফেলে দেয় যে কি হবে। তো এরকম একটা টপিকস হচ্ছে আমাদের ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে আমরা কথা বলবো, এবং প্রচলিত ধারণা থেকে দেখুন আজকে কত সহজে ও নিখুঁতভাবে আমরা ডিগ্রিকে শিখতে পারি। ধরুন আগে যার যে ধারণা আছে বা না আছে, ডাজেন্ট ফ্যাক্ট, ডাজেন্ট ফ্যাক্ট, আজকে আমরা দেখে নেব কি সুন্দর করে সহজে, অতি সহজে আমরা শিখতে পারি। কেমন? এবং আমার সাথে ক্লাসে লেগে থাকবেন। আস্তে আস্তে করে আমি এগিয়ে যাব, একদম ফ্লুয়েন্টলি এগিয়ে যাব। শেষ পর্যন্ত, ক্লাসের শেষ পর্যন্ত লেগে থাকবেন। তখন দেখবেন যে কত সহজেই আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন, এবং আশা করি জীবনের উপর কোনো প্রশ্নই আটকাতে পারবে না। তো আমাকে কেউ একটু জানিয়ে দিন যে দেখা এবং শোনা ক্লিয়ার আছে কিনা। একজন একটু জানিয়ে দিন প্লিজ। আমরা যারা দেখছি দেখা এবং শোনা ক্লিয়ার আছে কিনা, কেউ একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, ক্লিয়ার আছে। তাহলে আমরা আহ, সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমরা প্রথমেই আমি কয়েকটা কোশ্চেন আপনাদেরকে দিয়েছি, বোর্ডে কয়েকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছেন। এই কোশ্চেনটা আগে আমরা দেখবো, তারপরে আমরা মূল আলোচনায় চলে আসবো। আগে ব্রেনে ধাক্কা লাগাবো যে কিভাবে প্রশ্ন আসতে পারে, তারপরে আমরা মূল আলোচনায় চলে আসবো। কেমন? তো আগে ব্রেনে ধাক্কা লাগাতে হবে, তারপর হচ্ছে আমরা দেখে নেবো নিয়মটা কি। তো এখানে আমি যে 4টা কোশ্চেন লিখেছি, এই 4টাই কিন্তু পিএসসি কোশ্চেন। তাহলে কিরকম হতে পারে? রাজু, থ্যাংক ইউ। তাহলে কিরকম হতে পারে? প্রথমেই দেখে নিন, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অল উড ইন দ্য কান্ট্রি। পজিটিভ। একে যদি পজিটিভ করি তাহলে কিরকম হতে পারে? একটু ভাবতে দেখি। হ্যাঁ, ভালো আছি। রাম পার্সোনাল বিশ্বাস ভালো আছে, এগিয়ে যায়। হ্যাঁ, তাহলে পরেরটা আমরা চলে আসি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তার মতো কোনো বালকই ক্লাসে ভালো নয়, কম্পারেটিভ। কিরকম হতে পারে? পরের কোশ্চেন চলে আসি। রোজ ইজ ফাইনার দ্যান অল আদার ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি ওয়ার্ল্ড। রোজ হচ্ছে অন্যান্য বিশ্বের অন্যান্য ফুল থেকে ভালো, সুপারলেটিভ। কিরকম হতে পারে? এরপর দেখুন, এ লায়ন ইজ নট স্ট্রঙ্গার দ্যান দ্য ম্যান। লায়ন ম্যানের থেকে স্ট্রঙ্গার না, পজিটিভ। এই যে 4টা কোশ্চেন বলেছি, 4টাই কিন্তু পিএইচডি কোশ্চেন। এবং কিরকম প্রশ্ন হতে পারে, উত্তরটা কিরকম আসতে পারে, আমরা নিশ্চয়ই ভাবতেছি, তাই না? আর ভাবতে হবে না। দেখুন আমরা মূল আলোচনায় চলে আসি, কিভাবে আমরা ডিগ্রিকে আয়ত্ত করব। এবং ক্লাস শেষে যারা একদম আস্তে আস্তে এগিয়ে যাবো, শেষ পর্যন্ত লেগে থাকবেন, ক্লাস শেষে দেখবেন এই প্রশ্ন তো পারবোই,
এছাড়া আমি আরো অনেক প্রশ্ন দিব, দেখবেন একটা কোশ্চেন আমাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য টার্গেট। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে আসি এই ডিগ্রি থেকে আমরা কিভাবে শিখব। তো দেখুন, ডিগ্রি হচ্ছে আমাদের তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। কি বলেছি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো আমরা কিছুই জানবো না, শুধুমাত্র এই তিনটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের তিনটা স্ট্রাকচার শুধু জানবো, তাতে আমাদের ডিগ্রি শেষ। হ্যাঁ, কেমন মনে হচ্ছে না? শুধু তিনটা স্ট্রাকচার জেনে শেষ? আসলে শেষ হয়ে যাবে এরকম। জাস্ট তিনটা স্ট্রাকচার মনে রাখতে হবে। এবং মনে রাখার জন্য আমি জাস্ট সিম্পল একটা টিপস দিই আপনাদের। সেটা কিরকম? আসুন প্রথমে দেখে নিই পজিটিভ স্ট্রাকচার কিরকম। দেখুন, আমি এখানে একটা সেন্টেন্স লিখি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তার মতো কোনো বালকই ভালো না। হ্যাঁ, একটা সেন্টেন্স লিখেছি। আর একটা সেন্টেন্স লিখলাম, ভেরি ফিউ গার্লস আর ভেরি ফিউ গার্লস ইন দ্য ভিলেজ আর as beautiful as Shelley। দেখেন, very few girls in the village are as beautiful as Shelley। শেলির মতো গ্রামের কোন মেয়ে সুন্দরী? আচ্ছা, এখানে বিউটিফুল কথাটার অর্থ কি জানো ভাইয়া? বিউটিফুল কথাটার অর্থ কি? সুন্দরী, তাই না? কেমন সুন্দরী? অনেক সুন্দরী। এই বিউটিফুল কথাটার অর্থ কি? দেখেন, বিউটিফুল কথাটা সৃষ্টি হয়েছে ডিকশনারিতে শুধুমাত্র আমার এই বোনদের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য, আর কোনো কিছুর জন্য না। আমরা বলি যে দ্য বার্ড ইজ বিউটিফুল, না, পাখি এত সুন্দর না যে আমার বোনের সৌন্দর্যকে হার মানাতে পারে। তার মানে এই সৌন্দর্য, বিউটিফুল কথাটা সৃষ্টি হয়েছে ডিকশনারিতে এখন তোমার এই বোনের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। তাহলে আমার ভাইরা বলল, স্যার তাহলে আমাদের জন্য কি? আপনাদের জন্য তো হ্যান্ডসাম। কেমন? তো যাক, এখানে আমরা দুটো বাক্য লিখেছি, no other boy in the class is as good as he। তার মতো কোনো বালকই ভালো না। আরেকটা বাক্য লিখেছে, very few girls in the village are as beautiful as Shelley। কোন বালিকা আছে শেলির মতো সুন্দর? এই যে দুটো বাক্য লিখেছি না, আমাদের পজিটিভ সেন্টেন্স বলতে যা বোঝায় এই দুইটা বাক্যের মধ্যেই নিহিত আছে। আর তাই যদি হয়, তাহলে এই দুইটা বাক্যকে অ্যানালাইসিস করে আমরা পজিটিভের একটা কমন স্ট্রাকচার আমরা আসতে পারি, যে পজিটিভ জিনিসটা কি, তার স্ট্রাকচার কি। এই দুইটাকে অ্যানালাইসিস করে আমরা তার একটা কমন স্ট্রাকচার আসতে পারি। কিরকম? এখানে দেখুন, আমরা উপর থেকে লিখি পজিটিভ। পজিটিভ, এখানে দেখুন নো আদার আছে, এখানে ভেরি ফিউ আছে। তাহলে আমরা এখানে লিখবো, উপরে লিখবো নো আদার, নো আদার, আর নিচে লিখবো ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর দেখেন এখানে আছে বয়, এখানে আছে গার্লস, তার মানে এগুলো কি হলো? সাবজেক্ট। লিখলাম এখানে সাবজেক্ট। এরপর দেখুন এখানে ইন দা ক্লাস, ইন দা ভিলেজ, এগুলো হচ্ছে এক্সট্রা অংশ। বয় ইন দা কান্ট্রি, গার্লস ইন দা ভিলেজ, এগুলো তো হলো এক্সট্রা অংশ। তাহলে এখানে আমরা লিখলাম ইএক্সটি, এক্সটেনশন সংক্ষেপে ইএক্সটি। এরপর এখানে ইজ, এখানে আর, তার মানে এটা হচ্ছে ভার্ব। লিখলাম এখানে ভার্ব। এরপর এখানে আছে অ্যাজ, এখানে অ্যাজ, তাহলে লিখলাম এখানে অ্যাজ, অ্যাজ। এরপর দেখেন এখানে গুড, এখানে বিউটিফুল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ। এখানে অ্যাজ, এখানে অ্যাজ, লিখলাম এখানে অ্যাজ। এবার এখানে হি, এখানে শেলি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। দেখেছেন, আমরা পজিটিভের কমন একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। তাহলে দেখুন এখানে স্ট্রাকচারটা কি? নো আদার অর্থাৎ ভেরি ফিউ, এরপর সাবজেক্ট, এক্সট্রা অংশ, ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ এবং সাবজেক্ট। কেমন? এখন কথা হলো, একটা বাক্যকে দিয়ে যখন আমাদেরকে বলবে যে পজিটিভ করুন, তখন আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো নো আদার অথবা ভেরি ফিউ। এরপর হচ্ছে সাবজেক্ট, এক্সট্রা অংশ কোথায়? ওই প্রশ্নে যে বাক্য দেওয়া থাকে ওই বাক্যের সাবজেক্ট, এক্সট্রা অংশ, ওই বাক্যের ভার্ব। এরপর নিয়ম অনুসারে অ্যাজ, অ্যাডজেক্টিভ এবং আবার অ্যাজ নিয়ম অনুসারে তারপর সাবজেক্ট। তখন আমাদের সেটা পজিটিভ হয়ে যাবে। এখন কথা হলো, এখানে দেখুন যে সাবজেক্ট কিন্তু দুইটা, এইটা হচ্ছে একটা সাবজেক্ট আর এইটা হচ্ছে আরেকটা সাবজেক্ট। তো এই লাস্ট হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, মানে সিঙ্গেল সাবজেক্ট।
আর এখানে যেটা আছে এটা হচ্ছে এক্সটেনশন সাবজেক্ট, যে বয় ইন দ্য ক্লাস, পিপল ইন দ্য কান্ট্রি, মেটালস ইন দ্য ওয়ার্ল্ড, এই যে এক্সটেনশন সাবজেক্ট আর রিয়েল সাবজেক্ট ওইটা, রাইট? এখন দেখুন যে আমাদের এখানে পজিটিভ স্ট্রাকচারটা আমি কিভাবে লিখেছি, নো আদার অথবা ভেরি ট্রু, তারপরে সাবজেক্ট এক্সটেনশন। এখন কথা হলো এই নো আদার এবং ভেরি ট্রু কোন ক্ষেত্রে কোনটা হবে, কখন নো আদার হবে, কখন নো আদার হবে, দ্যাটস দ্য কোশ্চেন, তাই না? কাজে আমি জাস্ট একটা টিপস দিব, সেটা আমরা ফলো করব। তো দেখুন আমাদের এই জাস্ট এখন স্ট্রাকচার দেখে নিই, এরপর আমি দেখাবো এইগুলো মনে রাখতে হবে না, না রেখে আপনি পারবেন। তাহলে এতক্ষণ আমরা দেখলাম পজিটিভের কমন একটা স্ট্রাকচার, এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ না, জাস্ট আমরা একটু খেয়াল করব। এরপর দেখুন এই স্ট্রাকচারটা কিন্তু আমি মুখস্থ বলতে পারতাম, মানে এমনি বলতে পারতাম, কিন্তু সেটা আপনার মুখস্থ করতে হতো, কিন্তু না, এই দুটা সেন্টেন্সকে অ্যানালাইসিস করে আমরা এসেছি, যাতে করে বিষয়টা মনে থাকে। এখন আমরা চলে আসবো কম্পারেটিভ একটা স্ট্রাকচার। এতক্ষণ দেখলাম পজিটিভ, এখন আমরা দেখব কম্পারেটিভ একটা স্ট্রাকচার। জাস্ট তিনটা স্ট্রাকচার আমরা রাখলে আমাদের ডিগ্রি শেষ। তো আমি এখানে একটা সেন্টেন্স লিখে এরকম, শেলি ইজ বেটার দেন এনি আদার গার্লস ইন দ্য ভিলেজ। দেখো, শেলি ইজ বেটার দেন এনি আদার গার্লস ইন দ্য ভিলেজ। এরপর লিখলাম অপু was stronger than all other boys in the class. আরেকটা সেন্টেন্স লিখলাম, কেমন? এরপর লিখলাম he is taller than most other boys in the campus. এই যে তিনটা সেন্টেন্স আমরা লিখেছি, কি লিখেছি ভাইয়া? she is better than any other girls in the village. এরপর হচ্ছে অপু was stronger than all other boys in the class. He is taller than most other boys in the campus. এই যে তিনটা সেন্টেন্স লিখেছি, তাই না? আমাদের কম্পারেটিভ বলতে যা বোঝায় এই তিনটা বাক্যের মাঝেই নিহিত আছে। আর তাই যদি হয়, তাহলে এই তিনটা বাক্যকে অ্যানালাইসিস করে আমরা কম্পারেটিভের একটা কমন স্ট্রাকচার আমরা আসতে পারি। সেটা কি রকম? তাহলে এখানে আমরা লিখে রাখি কম্পারেটিভ। কম্পারেটিভ দেখুন, এখানে ছিল শেলি, এখানে অপু, এখানে হি, তার মানে কি সাবজেক্ট, রাইট? এরপর দেখুন এখানে ইজ, এখানে ওয়াজ, এখানে ইজ, তার মানে এটাকে কি বলবো? ভার্ব, ঠিক আছে না? এরপর দেখুন এখানে বেটার, এখানে স্ট্রঙ্গার, এখানে টলার, এটাকে আমরা তাহলে ধরবো অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ফর্ম আছে। এরপর দেখুন দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, তাহলে এভাবেই করে আমরা লিখবো। উপর লিখবো দেন এনি আদার, এরপর হচ্ছে দেন অল আদার, এরপর একদম নিচে হচ্ছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, তারপরে এখানে দেখুন গার্লস, বয়েজ, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, রাইট? এরপর দেখুন ইন দা ভিলেজ, ইন দা ক্লাস, ইন দা ক্যাম্পাস, এটা হচ্ছে এক্সটেনশন। হয়ে গেল আমাদের কম্পারেটিভ কমন স্ট্রাকচার পেয়ে গেলাম। কিভাবে? একটা বাক্যকে দিয়ে যখন আমাদের বলে কম্পারেটিভ করুন, তাহলে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট, ওই বাক্যের সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপর দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এরপর হচ্ছে সাবজেক্ট এক্সটেনশন। তাহলে একটু খেয়াল করুন যে এখানে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, কোনটা বসবে? দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, কোন ক্ষেত্রে কোনটা বসবে? দ্যাটস দ্য কোশ্চেন। কিন্তু ওটা আমরা একটু খেয়াল রাখবো, একটু আমরা ওটা খোলাসা হবে। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম কম্পারেটিভ এর কমন স্ট্রাকচার পেয়ে গেলাম, ক্লিয়ার? তাহলে দেখুন এটা কিন্তু আমাদের, আমি এমনি বলতে পারতাম, সেটা মুখস্থ করতে হতো না, এক্সাম্পল থেকে আমরা আসছি, যাতে করে সেটা মনে রাখতে সুবিধা হয়। তাহলে আমরা পজিটিভ এর একটা স্ট্রাকচার জানলাম, কম্পারেটিভ এর একটা স্ট্রাকচার জানলাম, লাস্ট অফ অল আমরা সুপারলেটিভ এর একটা স্ট্রাকচার শিখব, দেন আমাদের ডিগ্রি দেখেন কিভাবে শেষ হয়ে যায়। তাহলে আসুন এখন আমরা সুপারলেটিভ এর একটা স্ট্রাকচার আমরা শিখে নিই। তো দেখুন এখানে আমি একটা এক্সাম্পল সেন্টেন্স লিখি,
he is the best boy in the class। ঠিক আছে, he is the best boy in the class। এরপর লিখলাম rose is one of the finest flowers in the world। কেমন, he is the best boy in the class, সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। rose is one of the finest flowers in the world, rose হচ্ছে সবথেকে ভালো ফুল। এই যে দুইটা বাক্য আমরা বলেছি সেন্টেন্স, তাই না? আমাদের সুপারলেটিভ বলতে যা বোঝায় এই দুইটা বাক্যের মধ্যে নিহিত আছে। তাহলে বন্ধুরা তাই তো হয়, এই দুইটা বাক্যকে অ্যানালাইসিস করে আমরা সুপারলেটিভের একটা কমন স্ট্রাকচার আসতে পারি। সেটা কি রকম, এখানে আমরা লিখি সুপারলেটিভ। কেমন, তাহলে এখানে দেখুন যে এখানে কি আছে, হি, এখানে রোজ, তার মানে এখানে আমরা কি লিখলাম, সাবজেক্ট। এবার দেখেন এখানে ইজ, তার মানে কি, এটা হচ্ছে ভার্ব। খেয়াল করেছেন? এরপর দেখেন এখানে দা, এখানে অন অফ দা, তাহলে আমরা উপরে লিখলাম এখানে এভাবে, উপরে লিখবো হচ্ছে দা, আর নিচে লিখলাম হচ্ছে অন অফ দা, অন অফ দা। এরপর দেখেন এখানে বেস্ট, এখানে ফাইনেস্ট, তার মানে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, রাইট? এরপর দেখেন এখানে বয়, এখানে ফ্লাওয়ার্স, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর দেখুন ইন দা ক্লাস, ইন দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে এক্সটেনশন। হয়ে গেল আমাদের সুপারলেটিভের কমন একটা স্ট্রাকচার। তাহলে আমরা কি জানলাম, সাবজেক্ট, ভার্ব, দা, অন অফ দা, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, এক্সটেনশন, রাইট? এটা আমরা সুপারলেটিভের একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। কেমন, এখন কথা হলো একটা বাক্যকে দিয়ে যখন বলবো সুপারলেটিভ করুন, তখন আমরা প্রথমে কি লিখবো, সাবজেক্ট, ওই প্রদত্ত কোশ্চেনের, এরপর হচ্ছে ভার্ব, ওই প্রদত্ত কোশ্চেনের ভার্ব, এরপর দা অথবা অন অফ দা। এখন কথা হলো কোন ক্ষেত্রে দা, কোন ক্ষেত্রে অন অফ দা, দ্যাটস দা কোশ্চেন। এরপর অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে এই যে তিনটা স্ট্রাকচার আমরা শিখেছি, এতে আমাদের ডিগ্রি শেষ। কিরকম মনে হচ্ছে না, কিভাবে শেষ? হ্যাঁ, আসলে শেষ। হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করি, এটা মনে রাখার জন্য আমি একটা টিপস দিব। দেখুন এখানে এই যে পজিটিভ স্ট্রাকচার, নো আদার পরে নিচে লিখছি ভেরি ট্রু। আবার কম্পারেটিভের ক্ষেত্রে দেখেন এখানে এই জায়গাগুলোতে এই দেন, এনি আদার, দেন, অল আদার, এই দুইটাকে আমরা ধরবো উপরে আর এইটাকে ধরবো নিচে। আর সুপারলেটিভের ক্ষেত্রে এই দা হচ্ছে উপরে আর অন অফ হচ্ছে নিচে। আর পজিটিভের ক্ষেত্রে নো আদার হচ্ছে উপরে, ভেরি হচ্ছে নিচে। তাহলে একটু বন্ধুরা খেয়াল করেছেন, এই যে বিষয়গুলো আমি, এই জিনিসগুলো আমি উপর নিচ করে লিখেছি, তাই না? আমি তো ইচ্ছা করলে অবলিক দিয়েও লিখতে পারতাম, নো আদার অবলিক ভেরি ফিউ, অথবা দেন এনি আদার অবলিক দেন অল আদার অবলিক দেন মোস্ট আদার, এভাবে তো লিখিনি। আমি লিখেছি উপর নিচ করে। কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন এইগুলো হচ্ছে যে ইন্ডিকেটর, এইগুলো আমাদেরকে বলে দিবে যে কি আছে, তাহলে কি নিয়ে শুরু হবে। কেমন, কিরকম দেখুন, ধরুন একটা প্রশ্ন, এখন আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। জাস্ট আপনি একটু এই জিনিসগুলো মনে রাখেন, পজিটিভের ক্ষেত্রে উপরে নো আদার, নিচে ভেরি ফিউ। কম্পারেটিভের ক্ষেত্রে উপরে দেন এনি আদার, দেন অল আদার, নিচে দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের ক্ষেত্রে উপরে দা, নিচে অন অফ দা। জাস্ট এই জিনিসগুলো একটু আমাকে মনে রেখে মুখস্থ করে দেন, আর কিছু লাগবে না। এইটা হচ্ছে আপনাদের কাজ ছিলাম। আর এই যে দেখেন পজিটিভ স্ট্রাকচার, নো আদার, ভেরি ফিউ, এরপর সাবজেক্ট, এক্সটেনশন, এইগুলো আপনার মুখস্থ রাখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শুধুমাত্র আপনার কাজ হবে যে পজিটিভের ক্ষেত্রে উপরে নো আদার, নিচে ভেরি ফিউ, এইটা জাস্ট আপনি মনে রাখবেন। এই যে কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, এইগুলো কোনোটা মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবেন কম্পারেটিভের ক্ষেত্রে উপরে হচ্ছে দেন এনি আদার, দেন অল আদার, নিচে দেন মোস্ট আদার, শুধু এইটা মনে রাখবেন। সুপারলেটিভের ক্ষেত্রে এই যে সাবজেক্ট ভার্ব, এগুলো আপনার মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন উপরে দা, নিচে অন অফ দা। এই জিনিসটা আপনি শুধু মুখস্থ রাখেন, আর কোনোটা দরকার নেই। কেন? দেখুন কিভাবে, তাহলে দেখুন ধরুন, তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম, দেখি আমি একটু একজনকে ধরি, দেখি আপনারা পারেন কিনা। তাহলে শাকিলা একটু বলুন, কমেন্টে জানিয়ে দিন যে পজিটিভের ক্ষেত্রে উপরে কি, নিচে কি, একটু জানিয়ে দিন। পজিটিভের ক্ষেত্রে যারা যারা আপনারা দেখছেন, পজিটিভের ক্ষেত্রে উপরে কি, নিচে কি, একটু জানিয়ে দিন। দেখি তো মনে আছে কিনা, প্রথমবার দেখেই বলুন।
পজিটিভের ক্ষেত্রে যে উপরে নট আর নিচে ভেরি ফিউ, উপরে কি আর নিচে কি, একটু জানিয়ে দিন কমেন্টে। আচ্ছা, একটু মনে রাখবেন, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে তাই যদি হয়, দেখুন ধরুন এই উপনিষদ কেন লিখেছি, একটা কোশ্চেন ধরুন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইটা দিয়ে যদি আমাদেরকে বলে পজিটিভ করুন, রাইট? এখন তাহলে আমরা সেটাকে কিভাবে অ্যানসার লিখব, পজিটিভ করুন কিভাবে অ্যানসার লিখব, দেখুন তাহলে প্রথমে হচ্ছে আমাদের নদার না ভেরি গুড কোনটা আসবে, তখন কোনটা আসবে এটা আমরা তখন ইন্ডিকেটরের দিকে তাকাবো। এখানে ইন্ডিকেটর কি আছে, এইগুলোকে বলা হয় ইন্ডিকেটর। এই যে এই যে যা দেখতে হচ্ছে এগুলো উপর নিচ করে যা লিখেছে এগুলোকে বলা হয় ইন্ডিকেটর। ইন্ডিকেটর এখানে কি আছে, দা আছে, দা। এখন বন্ধুরা বলুন এই দা কি উপরের মানুষ নাকি নিচের মানুষ? এই দা হচ্ছে উপরের মানুষ, যেহেতু উপরের মানুষ তাহলে উপরটাতে শুরু হবে, বুঝছেন ব্যাপারটা? তখন আমাদের কি হবে, এখানে উত্তরটা হবে নো আদার, নো আদার। এরপরে দেখুন সাবজেক্ট এক্সটেনশন, এইবার কি সাবজেক্ট এক্সটেনশন কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। এরপর দেখুন এখানে ভার্ব, তাহলে একটা ভার্ব কি আছে, ইজ, লিখলাম এখানে ইজ। এরপর দেখুন এখানে নিয়ম অনুসারে অ্যাজ, এরপর হচ্ছে ভার্ব, ভার্বের পরে নিয়ম অনুসারে অ্যাজ, লিখলাম এখানে অ্যাজ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি আছে, বেস্ট, তার মানে হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ ফর্ম লিখতে হবে গুড। এরপর নিয়ম অনুসারে অ্যাজ, লিখলাম এখানে অ্যাজ। এরপর হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে, হি, পেজ হচ্ছে আমাদের সেটা পজিটিভ। খেয়াল করেছেন? তাহলে আমরা কিরকম শিখলাম যে নো আদার হবে না ভেরিফাই হবে, আমরা ইন্ডিকেটরের দিকে তাকাবো। ইন্ডিকেটর কি আছে, ইন্ডিকেটর কি উপরেরটা নাকি নিচেরটা? যদি ইন্ডিকেটরটা উপরেরটা থাকে তাহলে আমরা উপরটা দিয়ে শুরু হবে, আর ইন্ডিকেটর যদি নিচেরটা থাকে নিচেরটা দিয়ে শুরু হবে। এখানে ইন্ডিকেটর দা ছিল, এখন দা তো উপরে, এই যে উপরটা দিয়ে শুরু হয়েছে, রাইট? এবার যদি এই কোশ্চেনে দেখেন, দেখেন তো এটা পারেন কিনা। রোজ, রোজ ইজ ওয়ান অফ দা finest flowers in the country what, এইটাকে যদি পজিটিভ করতে বলে তাহলে এখন পারবো না। তাহলে এখন দেখুন তো নো আদার হবে না ভেরিফাই হবে। এখন আমরা কি করব, ইন্ডিকেটরের দিকে তাকাবো। ইন্ডিকেটর এখানে কি আছে, অন অফ দা। এখন অন অফ দা উপরের মানুষ নাকি নিচের মানুষ? নিচের মানুষ। তাহলে কোনটা দিয়ে শুরু হবে, এই নিচেরটা দিয়ে শুরু হবে। মানে দ্যাটস মিন যদি কোনটা উপরটা থাকে তাহলে উপরটা দিয়ে শুরু হবে, আর নিচেরটা থাকলে নিচেরটা দিয়ে শুরু হবে। তার মানে কি, আমি ওই যে বলি যে প্রেম হবে তালায় তালায়, বোঝাচ্ছি প্রেম হবে তালায় তালায়। তার মানে কি, যে ধরেন পাঁচতলা দুইটা বিল্ডিং পাশাপাশি আছে, তো দেখবেন এই বিল্ডিং এর চারতলার ছেলের সাথে ওই বিল্ডিং এর চারতলার মেয়ের প্রেম হয়ে যায়, যে আগে বের করতে আসছি তুমি আসছো, তো আসলে প্রেমে পড়ে যায়। তখনই তো এরকম হয় না, এই বিল্ডিং এর নিচতলা ছেলে দেখে না যে ওই বিল্ডিং এর পাঁচতলায় কোন মেয়ে আছে, এরকম দেখে না, ও দেখে ওই নিচতলায় কি আছে। তার মানে কি, প্রেম হবে তালায় তালায়, ব্যাস এটা মনে রাখলে হবে। তার মানে কি, এখানে দেখুন অন অফ দা, তাহলে অন অফ দা নিচের উপরের মানুষ নাকি নিচের মানুষ? নিশ্চয় নিচের মানুষ। তাহলে প্রেম হবে কি উপরের তলার সাথে নাকি নিচ তলার সাথে? নিশ্চয় নিচ তলার সাথে। তাহলে নিচ তলায় কি আছে, ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। বোঝা গেছে না? শুধু আপনারা মনে রাখবেন প্রেম হবে তালায় তালায়, ব্যাস শেষ, ডিগ্রি শেষ, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে এখানে আমরা আসি, ভেরি ফিউ, এখানে অন অফ দা আছে নিচেরটা, তাহলে নিচেরটা দিয়ে শুরু হবে, নিচে কি আছে, ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর দেখেন সাবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট এক্সটেনশন কি আছে, ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, তো সেটা লিখলাম ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। এরপর দেখুন ভার্ব, এবার তো ভার্ব কি ছিল, ইজ। এখন বন্ধু একটু খেয়াল করুন, এখানে তো রোজ ছিল এই জন্য সিঙ্গুলার ছিল এই জন্য ছিল ইজ, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কিন্তু হচ্ছে ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে যেহেতু প্লুরাল নিশ্চয়ই আমাদের ভার্ব হবে প্লুরাল কি করতে হবে, এটা হচ্ছে আমাদের বেসিক সেন্স। তার মানে এই ইজের প্লুরাল করে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের কমন সেন্স। ইজের প্লুরাল কি, আর, রাইট? এরপর হচ্ছে অ্যাজ, নিয়ম অনুসারে অ্যাজ, লিখলাম এখানে অ্যাজ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি আছে, ফাইনেস্ট ছিল, তাহলে আমরা হচ্ছে পজিটিভ, তাহলে ফাইন, অ্যাজ ফাইন। এরপর নিয়ম অনুসারে অ্যাজ, লিখলাম অ্যাজ। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, রোজ, রোজ। হয়ে গেল আমাদের পজিটিভ। খেয়াল করেছেন? তার মানে একটু খেয়াল করুন যে নো আদার হবে না ভেরিফাই হবে, এটা মনে রাখবো আমরা। ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি আছে, ইন্ডিকেটর কি উপরের মানুষ আছে নাকি নিচের মানুষ আছে? যদি উপরের মানুষ ইন্ডিকেটর হিসেবে থাকে প্রশ্নে, তাহলে উপরটা দিয়ে শুরু হবে। আর প্রশ্নে যদি নিচেরটা থাকে, ইন্ডিকেটর হিসেবে নিচেরটা থাকে, তাহলে নিচেরটা দিয়ে শুরু হবে। জাস্ট এইটা আমাদের ধরতে হবে।
আর এরপরে যে যা আছে এগুলো আমাদের মুখস্থ রাখার দরকার নাই, কারণ ওগুলো অপশনে এমনিতেই সাজানোই থাকবে। আমাদের শুধু দেখতে হবে নদার হবে না ভেরিফিউ হবে। তাহলে এটা আমরা কিভাবে দেখবো? এটা আমরা মনে রাখবো যে প্রেম হবে তালায় তালায়। উপরটা থাকলে উপরটার সাথে প্রেম হবে, নিচেরটা থাকলে নিচেরটার সাথে প্রেম হবে। রাইট? ঠিক এভাবে করে আমরা সামনের দিকে চলে যাবো। দেখবেন আস্তে আস্তে করে আপনি লেগে থাকেন, দেখবেন যে একটা কোশ্চেন আপনাকে আটকাতে হবে না, নট এ সিঙ্গেল কোশ্চেন। একটা কোশ্চেন আপনাকে আটকাতে হবে না, একই প্রশ্ন আপনি পজিটিভে যাইতে পারবেন, একই প্রশ্ন আপনি কম্পিটিভে যাইতে পারবেন, একই প্রশ্ন আপনি সিম্বলিকে যাইতে পারবেন। জাস্ট একটু ওয়েট করুন। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম, এখন আমরা খাতার উপরে সবাই লিখে নেই। এখন আমরা এই মুহূর্তে দেখব কিভাবে একটা বাক্যকে পজিটিভ করতে হয়, কিভাবে পজিটিভ করতে হয়। তাহলে আমরা খাতার উপর লিখে নেই। এখন আমরা শিখব শুধু পজিটিভ। পজিটিভ তার মানে এখন দেখুন, পজিটিভ মানে নো আদার এবং ভেরি ফিউ। তাহলে কি কি থাকলে নো আদার আর কি কি থাকলে ভেরি ফিউ, এগুলো আমরা একটু আলাদাভাবে আইডেন্টিফাই করে নেব। তাহলে প্রথমে লিখি নো আদার। কি কি থাকলে বাক্যের মধ্যে নো আদার লিখব? একটা বাক্যকে যদি আমাদের পজিটিভ করতে বলে আর সেখানে কি কি থাকলে আমরা নো আদার লিখবো, তাহলে দেখুন নো আদার উপরের মানুষ, তাহলে উপরের সাথে প্রেম, উপরের গুলো থাকলে নো আদার দিয়ে শুরু হবে। তাহলে উপরে কি কি আছে? এখানে দেন এনি আদার দেন অল আদার, আর এখানে উপরে কি আছে? দা। ব্যাস এগুলো আমরা লিখবো। তাহলে কি কি থাকলে নো আদার? দেন এনি আদার, দেন এনি আদার, দেন অল আদার, দেন অল আদার, আরেকটা সেখানে আছে দা। আর দুইটা শব্দ এখানে নেই, অতিরিক্ত সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অফ এনি অফ অল। এখানে নেই কিন্তু ওটা অতিরিক্ত সময় মনে রাখতে হবে, অফ এনি অফ অল, অফ এনি অফ অল। এই পাঁচটা যদি কোনো বাক্যের মধ্যে থাকে আর সেটাকে যদি পজিটিভ করতে বলে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে পাঁচটা কি কি? উপরে এগুলা দেন ইন আদার, দেন অল আদার, দা, এবং অতিরিক্ত সময় মনে রাখবো অফ এনি অফ অল, এই পাঁচটা। এখন আমরা চলে আসি বন্ধুরা কি কি থাকলে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ মানে কি? নিচেরটা, তাহলে নিচের গুলো থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তো নিচের কি গেছে? দেন মোস্ট আদার, ওয়ান অফ দা। তাহলে এগুলো আমরা লিখে ফেলি, কি কি থাকলে ভেরি ফিউ। ভেরি ফিউ কি কি থাকলে? নিচের গুলো দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা। তাহলে আমরা লিখে ফেলি দেন মোস্ট আদার এবং অন অফ দা, অন অফ দা। দেখুন আর একটা শব্দ অতিরিক্ত বেশি মনে রাখতে হবে, এখানে নাই, সেটা হচ্ছে দেন ফিউ আদার। এখানে নেই কিন্তু মনে রাখতে হবে অতিরিক্ত হিসেবে, দেন ফিউ আদার, দেন ফিউ আদার। এই তিনটা যদি বাক্যের মধ্যে থাকে, তিনটার যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে আর সেই বাক্যকে যদি আমাদের পজিটিভ করতে বলে, অবশ্যই অবশ্যই আমাদের ভেরিফাই দিয়ে শুরু করতে হবে। তাহলে বন্ধুরা এতক্ষণ যেটা আমরা দেখলাম, একটা বাক্যকে পজিটিভ করতে বললে নো আদার দিয়ে শুরু হবে অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। কি কি থাকলে নো আদার দিয়ে শুরু হবে? নিচের উপরেরটা নো আদার, উপরে তাহলে উপরের মানুষ উপরে কি? দেন এনি আদার, দেন অল আদার, দা, আর হচ্ছে যে অফ অফ অল। এই পাঁচটার যে কোনো একটা বাক্যে থাকলে আমরা পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করব। আর কি কি থাকলে ভেরি ফিউ? ভেরি হচ্ছে নিচেরটা, নিচের মানুষগুলো থাকলে তা নিচে কি কি থাকে? দেন মোস্ট আদার এবং অন অফ দা। এই দুইটা আরেকটা অতিরিক্ত সময় রাখবো, দেন ফিউ আদার। এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো। রাইট? তাই যদি হয়, তাহলে বন্ধুরা একটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, দেখি আপনারা পারেন কিনা। ঢাকা, কোশ্চেনটা এরকম ছিল, ঢাকা is larger than any other city in the country. এটা কি পজিটিভ? দেখেন তো, ঢাকা is larger than any other city in, হ্যাঁ, than any other city in country। তাহলে এখানে দেখুন তো, তাহলে এখানে যদি আমরা পজিটিভ করি, তাহলে দেখুন এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কিরকম আসতে পারে? আমরা পারবো না। তাহলে আসুন আমরা পজিটিভ মানে নো আদার অথবা ভেরি ফিউ। এখন নো আদার হবে না ভেরি ফিউ হবে, এটা কি বলে দেয়? ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি আছে? দেন এনি আদার। দেখুন দেন এনি আদার,
এনি আদার, হ্যাঁ এই যে দেন এনি আদার যে আছে একটা ইন্ডিকেটর, এখন দেন এনি আদার কি উপরটা না নিচেরটা? উপরটা। তাহলে কি আমাদের শুরু হবে উপরটা দিয়ে নাকি নিচেরটা দিয়ে শুরু হবে? নিশ্চয়ই উপরটা দিয়ে শুরু হবে, কারণ এখানে উপরটা যেহেতু আছে প্রেম হবে উপরে তলার সাথে। ও বলে যে আমি তো উপরে মানুষ আছি, তো তুমি উপরটা দিয়ে শুরু হও, তার মানে কি প্রেম হবে তালাই তালাই। তার মানে যেহেতু এখানে ইন্ডিকেটর আছে দেন এনি আদার, শুধু উপরটা দিয়ে শুরু হবে। তাহলে উত্তরটা কি হবে? নো আদার, নো আদার, নো আদার। এরপর কি সাবজেক্ট এক্সটেনশন, এবার কি সাবজেক্ট এক্সটেনশন কি আছে? সিটি ইন দা কান্ট্রি, সিটি ইন দা কান্ট্রি, নো আদার সিটি ইন দা কান্ট্রি। এরপর কি ভার্ব, ভার্ব কি আছে? ইজ, লিখলাম এখানে ইজ। এরপর এগুলো সাজানো থাকবে, আমাদের দেখতে নো আদার হবে না ভেরি হবে, এইটা দেখলে হবে। এরপর হচ্ছে অ্যাজ, নিয়ম অনুসারে অ্যাজ। এরপর অ্যাডজেক্টিভ কি আছে এখানে? লার্জার আছে, তো আমরা তো চাচ্ছি পজিটিভ, তাহলে পজিটিভ ফর্ম কি? লার্জ। এরপর হচ্ছে নিয়ম অনুসারে অ্যাজ। এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি? ঢাকা, দিয়েছে ঢাকা। হয়ে গেল পজিটিভ। কি সহজে হয়ে গেল, তাই না? তাহলে আমরা দেখলাম যে নো আদার হবে না ভেরি হবে, ইন্ডিকেটর, তাহলে ইন্ডিকেটর দেন এনি আদার দেন অল আদার এবং দা অফেন অফ অল, এইগুলো যেগুলোটা থাকলে নো আদার দিয়ে শুরু হবে, রাইট? তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, তাই না? এইবার খেয়াল করুন, তাইলে হয় আরেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, দেখে আপনারা বুঝতে পারেন কিনা। এই কোশ্চেনটা আসছে, হি ইজ দা বেস্ট অফ অল বয়েজ ইন দা ক্লাস। এইটা পজিটিভ, হি ইজ দা বেস্ট অফ অল বয়েজ ইন দা ক্লাস। কি হবে? আমি শিওরলি যে কনফিউজ, হয় শিওরলি কনফিউজ, কি হবে? তাহলে একটু দেখেন তো এটার অ্যান্সারটা কি হবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি, তাহলে আমরা সবাইকে চলে আসি, নো আদার হবে না ভেরি ট্রু হবে। আমরা কিভাবে চিনবো? টিপসটা কি? ইন্ডিকেটর দিকে তাকাবো। এখন ইন্ডিকেটর কি আছে? এখানে দা আছে, তো দা যদি হয়, এখন দা থাকলে, যে দা থাকলে কোনটা? এই যে নো আদার দিয়ে শুরু হবে। আবার দেখুন এখানে ইন্ডিকেটর, দেখুন আমাদের অফল আছে, তাহলে অফল থাক আর দা থাক, শুরু হবে কোনটা দিয়ে? নো আদার দিয়ে। তাহলে আমরা একটু লিখি, নো আদার, নো আদার। এরপর কি সাবজেক্ট এক্সটেনশন, এই বাক্যে সাবজেক্ট এক্সটেনশন কি আছে? বয়েজ ইন দা ক্লাস, দেখুন বয়েজ ইন দা ক্লাস। এখন দেখুন এই যে নো আদার লিখছি না, নো আদার পরে এই বয়েজ লেখা যাবে না, পুরো লেখা যাবে না। এই নো আদার এমন একটা শব্দ, এরপরে সবসময় সিঙ্গুলার লিখতে হয় সাবজেক্টটা, প্রশ্নে প্লুরাল থাকা সত্ত্বেও। তাহলে এখানে বয়েজ আছে, বয়েজ থাকা সত্ত্বেও যেহেতু এখানে নো আদার আসছে নিয়ম অনুসারে, এজন্য আমরা সিঙ্গুলার লিখতে হবে। তাহলে বয়েজ এর সিঙ্গুলার কি? নো আদার বয়, নো আদার বয়। এরকম তিনটা শব্দ আছে যে তারপরে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট লিখতে হয়। কি কি সেগুলো? সেটা হচ্ছে অফ এনি, নো আদার, দেন এনি আদার। এই তিনটা কি বলছি? এভাবে লিখি, দেন এনি আদার, অফ এনি, নো আদার। এই যে তিনটা বলছি, আমরা একটু সবাই লিখে নিই, দেন এনি আদার, অফ এনি, নো আদার। এই যে তিনটা বলছি না, এই তিনটার পরে সব সময় যে কোনো সময় সাবজেক্ট আসলে সিঙ্গুলার লিখতে হয়। আর বাদ বাকি যা আছে, দেন অল আদার, দেন ফিউ আদার, দেন মোস্ট আদার, অন অফ দা, বাদ বাকি যা আছে সব ক্ষেত্রে কিন্তু প্লুরাল সাবজেক্ট বসে। কিন্তু শুধুমাত্র এই তিনটার ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের সবসময় সিঙ্গুলার বলবে কি কি? নো আদার, দেন এনি আদার, অফ এনি, এটা মনে রাখতে হবে। কেমন? তাহলে এখানে খেয়াল করুন যে প্রশ্নে প্লুরাল থাকা সত্ত্বেও, প্রশ্নে কিন্তু বয়েজ আছে, তা সত্ত্বেও আমরা এখানে লিখব বয়, তাহলে নো আদার বয়। তারপর এক্সটেনশন ইন দা ক্লাস, ইন দা ক্লাস। এটা সবাই ভুল করে, অহর সবাই ভুল করে, কারণ এখানে প্রশ্নে বয়েজ আছে, এখানে বয়েজ লিখে ফেলে, কেউ ভুল হয়ে গেল। কিন্তু আমরা যারা মনে রাখবো তারা কিন্তু ঠিকই পেয়ে যাবো। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস। এরপর দেখুন ভার্ব, এবার ভার্ব কি ছিল? ইজ। এখন একটু খেয়াল করুন, ইজ তো ছিল এখানে, হি ছিল সিঙ্গুলার, এই জন্য ইজ। কিন্তু আমরা তো দেখছি এখানে নো আদার, হ্যাঁ এখানেও নো আদার বয়, এখানেও কিন্তু সিঙ্গুলার আছে, কাজে ইজি হবে, ইজ। এরপর দেখুন অ্যাজ, লিখলাম এখানে অ্যাজ। এরপর অ্যাডজেক্টিভ, এই বাক্যে অ্যাডজেক্টিভ কি আছে? এখানে আমরা দেখছি বেস্ট, তাহলে বেস্ট এর আমরা যদি পজিটিভ আছে তাহলে পজিটিভ ফর্ম কি? গুড। এরপর নিয়ম অনুসারে আবার অ্যাজ। এরপর সাবজেক্ট, সাবজেক্ট ইজ হি, হয়ে গেল আমাদের পজিটিভ। একটু খেয়াল করছেন বন্ধুরা? তাহলে এই যে ঝামেলাগুলো আমরা দ্যাটস মিন যে পজিটিভ করা মানে হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে কোন ক্ষেত্রে নো আদার, কোন ক্ষেত্রে ভেরি ফিউ?
আমরা মনে রাখবো যে প্রেম হবে তালায় তালায়, উপরটা থাকলে নো আদার, নিচেটা থাকলে ভেরি ফিউ। রাইট? তাহলে আমরা আশা করি যে এখানে কেন নো আদার হয়েছে ভেরি ফিউ না হয় আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করুন আরেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, দেখি এটা পারেন কিনা। এটা এরকম ছিল যে নাম দিয়েছিল শেলি ওয়াজ taller than most other girls in the class. Positive. দেখুন তো, Shelly was taller than most other girls in the class. তাহলে বন্ধুরা এটা কিন্তু পজিটিভ করতে বলা হয়, উত্তর কিরকম আসতে পারে? পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তাহলে আমরা প্রথমে চলে আসি, স্ট্রাকচার কি নদার না ভেরি ফিউ? এবার আপনারাই বলেন নদার হবে না ভেরি ফিউ হবে? তাহলে টিপসটা কি? ইন্ডিকেটর দিকে আমরা তাকাবো। তাহলে এখানে ইন্ডিকেটর কি আছে? দেন মোস্ট আদার। এইবার বলুন দেন মোস্ট আদার কি উপরের মানুষ নাকি নিচের মানুষ? নিচের মানুষ। তাহলে প্রেম হবে কি উপরের তলার সাথে নাকি নিচ তলার সাথে? নিশ্চয়ই নিচ তলার সাথে। তার মানে কি নিচ তলা দিয়ে শুরু, নিচেরটা দিয়ে শুরু হবে? বলে আমি তো নিচেরটা আছি, তো তুমি নিচেরটা দিয়ে শুরু হও। তার মানে নিচেরটা কি আছে? ভেরি ফিউ। তার ভেরি ফিউ দিয়ে শুরু হবে। লিখলাম এখানে ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর দেখুন সাবজেক্ট এক্সটেনশন। তাহলে এই বাক্যে সাবজেক্ট এক্সটেনশন কি আছে? গার্লস ইন দা ক্লাস। তাহলে ওইটা আমরা লিখলাম গার্লস in the class, girls in the class. এরপরে কি বলছি ভাইয়া? এবার হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কি আছে? তাহলে এখানে দেখুন ওয়াজ। একটু খেয়াল করেন, ওয়াজ তো ছিল এখানে, সেই ছিল সিঙ্গুলার, এই জন্য ওয়াজ ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি ভার্ব পেয়েছি গার্লস ইন দ্য ক্লাস, তার মানে কি গার্লস। তাহলে গার্লস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমাদের ওয়াজেরও প্লুরাল করে ফেলতে হবে, এটা জাস্ট আমাদের বেসিক সেন্স। তাহলে এখানে লিখলাম ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ওয়ার, এরপর ওয়ার, এবার হচ্ছে অ্যাজ। পরেরগুলো আমাদের মনে রাখতে হবে না, এটা এমনিতে সংযুক্ত। অ্যাজ অ্যাডজেক্টিভ হচ্ছে টল, তাহলে আমরা হচ্ছে পজিটিভ টল। জাস্ট নদার হবে না ভেরি ওয়েট, দ্যাটস দ্য পয়েন্ট। এটা ধরাটা হচ্ছে আসলে ব্যাপার। তাহলে অ্যাজ টল অ্যাজ সে হয়ে গেল। খেয়াল করেছেন কত সহজ? তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে নদার হবে না ভেরি হবে? একটাই থিওরি বলেছি, প্রেম হবে তালায় তালায়। নিচেরটা থাকলে নিচেরটা নিচলার সাথে প্রেম হবে, উপরেরটা থাকলে উপরতলার সাথে প্রেম হবে। রাইট? এইবার সবাই মুখে আমি বলি, আপনারা সবাই খেয়াল করুন। ধরুন এরকম থাকলো আয়রন ইজ দা ভ্যালুয়েবল, আয়রন ইজ দা মোস্ট ভ্যালুয়েবল মেটালস ইন দা কান্ট্রি। তাহলে এখানে ইন্ডিকেটর কি আছে? দা আছে। তাহলে দা কি উপরেরটা না নিচেরটা? উপরেরটা। তাহলে কি দিয়ে শুরু হবে? নো দ্যাট দিয়ে শুরু হবে। আবার বললাম হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এখানে ইন্ডিকেটর কি আছে? অন অফ দা। এখন অন অফ দা কি উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে প্রেম হবে কার সাথে? নিচতলার সাথে। কি দিয়ে শুরু হবে? ভেরি ফিউ দিয়ে শুরু হবে। রাইট? বুঝতে পারছি না? কাজে খুবই চমৎকার ভাবে শিখবো যে কোনটা দিয়ে শুরু হবে, নদার না ভেরি ফিউ। তাহলে উপরটা থাকলে উপরটা, নিচের থাকলে নিচেরটা। তাই তো হয় বন্ধুরা, একটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, দেখি তো এটা কে কি পারেন। আমি কিন্তু আপনাদের সাথে পলাইটলি লেগে আছি ধীর গতিতে। সোল্যান্ড ডিস্ট্রি উইন্স দ্য রেস, তাড়াহুড়োর দরকার নাই। নিরিবিলি আপনি এগিয়ে যান, নিরিবিলি এগিয়ে যান। আমাদের এই স্টেজে না দেশের মাথা গরম করে ফেলেছিলেন, পড়তে 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 আর কত বড় মানে বলতে থাকে পড়তে থাকে। ডন করে দিয়া নিরিবিলি এগিয়ে যান। যতটুকু পড়বেন একদম ভিত্তি মজবুত থাকবে, তাহলে দেখবেন আপনি সফলকাম হবে, আপনাকে আটকাতে হবে না। একটা পরীক্ষা এই কোশ্চেনটা আসছে দেখুন, এরকম ছিল অপু was one of the smallest boys in the village. এইগুলো যে কতবার যে পরীক্ষা আসে, মানে প্রত্যেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকেই থাকে। অপু was one of the smallest boy in the village. পজিটিভ। কি বন্ধুরা পারবো না? কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই পারবো আমরা, কারণ আমরা যে টিপস শিখেছি। তাহলে নদার হবে না ভেরি ফিউ হবে? এইটা জাস্ট আমরা মনে রাখবো। তাহলে মনে রাখবো নদার না ভেরি ফিউ। তাহলে টিপসটা কি? যে ইন্ডিকেটর কি আছে? এখানে দেখেন যে ইন্ডিকেটর কি? অন অফ দা। এখন বন্ধুরা বলুন, অন অফ দা কি উপরের মানুষ নাকি নিচের মানুষ? নিচের মানুষ, নিচতলার মানুষ। তাহলে প্রেম হবে কি
উপরের তলার সাথে নাকি নিচতলার সাথে? নিচতলার সাথে। তার মানে নিচতলা দিয়ে শুরু হবে। তাহলে নিচতলা কিছু ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, রাইট? তাহলে আমরা একটু লিখি, আচ্ছা লিখি ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে কি সাবজেক্ট এক্সটেনশন, ব্যাস আমাদের হয়ে গেছে। এরপর তো সাধারণ থাকবে সাবজেক্ট এক্সটেনশন কি আছে, বয়েজ ইন দা ভিলেজ, বয়েজ ইন দা ভিলেজ, বয়েজ ইন দা ভিলেজ। এরপরে কি ভার্ব, ভার্ব কি আছে? এখন দেখুন এখানে ছিল ওয়াজ, কারণ ওটা তো সিঙ্গুলার এই জন্য ওয়াজ। এখানে আমাদের সাবজেক্ট কিন্তু বয়েজ, বয়েজ সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমাদের ওয়াজের কি ওয়াজই থাকবে না, প্লুরাল করতে হবে নিশ্চয়ই প্লুরাল। তাহলে ওয়াজের প্লুরাল কি? ওয়্যার। এইটা অনেক সময় ছেলেরা ভুল করে ফেলে যে এখানে ভার্ব যা আছে তাই লিখে ফেলে, ওয়াজে ওয়াজে লিখে ফেলে, কিন্তু না, না, এটা হবে না। বেসিক সেন্স আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে very few boys in the village were এরপর কি as নিয়ে আসবে as এরপর কি adjective, adjective কি আছে smallest, আমরা আছে পজিটিভ, তাহলে পজিটিভ কি স্মল, স্মল। এরপর as এরপর সাবজেক্ট কি অপু, অপু। হয়ে গেল 25। খেয়াল করেছেন কত সহজে আমরা শিখতে পারি? তার মানে এতক্ষণ আমরা যেটা শিখলাম যে একটা সেন্টেন্সকে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে আমরা নদার দিয়ে শুরু হবে, নতুবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে কি কি থাকলে নো আদার দিয়ে শুরু হবে? উপরের গুলো থাকলে, উপরে কি দেন এনি আদার, দেন অল আদার, এবং আরেকটা হচ্ছে দা। আর দুইটা অতিরিক্ত সময় রাখতে হবে, অফ এন্ড অফ অল। এই পাঁচটার যে কোনো একটা থাকলে আমরা নো আদার দিয়ে শুরু করবো, রাইট? একদম মুখস্থ করে ফেলতে হবে, মনে রাখতে হবে আমাদের। আর কি কি থাকলে ভেরি ফিউ, ভেরি ফিউ নিচেরটা। তাহলে নিচে কি কি থাকে? দেন মোস্ট আদার থাকে, আর অন অফ দা। তার মানে দেন মোস্ট আদার, অন অফ দা, আরেকটা অতিরিক্ত সময় রাখতে হবে, দেন ফিউ আদার। এই তিনটার যে কোনোটা থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, আর কিছু মনে রাখা লাগবে না। এরপরে কখনো ভার্ব সিঙ্গুলার কখনো প্লুরাল, প্রয়োজন হয় ওটা আমরা জাস্ট বেসিক সেন্স, আর লাগবে না। ঠিক এভাবে করে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে চলে যাবো, রাইট? তাহলে এতক্ষণ আমরা দেখলাম একটা সেন্টেন্সকে কিভাবে পজিটিভ করতে হয়, কিভাবে পজিটিভ করতে হয়। আপনি বইয়ে যাবেন, হ্যাঁ, 10 পৃষ্ঠা আলোচনা করে শুধু এইভাবে ধরেন পজিটিভ শিখবে এরকম, কিভাবে পজিটিভ করতে হয়, তখন এরকম শিখাবে যে কম্পারেটিভ থেকে পজিটিভ আসতে গেলে এই নিয়ম, সুপারলেটিভ থেকে পজিটিভ আসতে গেলে এই নিয়ম। মানে কত শত নিয়ম, আমাদের কি এটা জানার প্রয়োজন আছে? দেখেন আমরা জানতেওছি না, জানার প্রয়োজন হচ্ছে না যে যে সেন্টেন্সটা দেওয়া আছে ওটা কি কম্পারেটিভ থেকে আসতেছে নাকি পজিটিভ থেকে আসতেছে, ওটা আমাদের জানার প্রয়োজন হচ্ছে না। আমরা শুধু দেখতেছি ইন্ডিকেটর কি দেওয়া আছে, ইন্ডিকেটর কি দেওয়া আছে, ইন্ডিকেটর কি উপরের মানুষ নাকি নিচের মানুষ, ব্যাস। যদি উপরের মানুষ হয় তাহলে নদার দিয়ে শুরু, যদি নিচের মানুষ হয় তাহলে আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু, ব্যাস। এই ইন্ডিকেটরটা খেয়াল রাখবো। তবে এটা মনে করি কেমনে, একই কথা প্রেম হবে তালায় তালায়, ব্যাস। বোঝা গেছে না? এখন বন্ধুরা আমরা দেখব যে একটা সেন্টেন্সকে কিভাবে কম্পারেটিভ করতে হয়, কিভাবে কম্পারেটিভ করতে হয়। তারপরে আমি দেখাবো কিভাবে একটা সেন্টেন্সকে সুপারলেটিভ করতে হয়, এবং লাস্ট ডেভেলপমেন্ট দেখাবো একটা সেন্টেন্সে আপনি যে কোনোটাতে যেতে পারবেন, পজিটিভ যেতে পারবেন, কম্পারেটিভ যেতে পারবেন, সুপারলেটিভ যেতে পারবেন, দেখবেন আপনাকে আটকাতে পারবেন না। সেটা আমরা দেখে নেবো একটু পরে। এবং তারপরে দেখে নেব যে প্রায়শই কিছু কোশ্চেন ধাঁধিয়ে দেয় আমাদেরকে, বুঝে উঠতে পারে না, ওই কোশ্চেনগুলো প্রায়শই পরীক্ষা আসে, ওই কোশ্চেন গুলো ব্যতিক্রম, ওই যেখানে ছেলেমেয়ে ভুল করে ওইটা আমি দেখাবো লাস্টে। কাজেই শেষ পর্যন্ত যারা চুপ থাকবেন দেখবেন যে একটা কোশ্চেন আপনাকে আটকাতে পারবেন, একটা কোশ্চেন, নট আ সিঙ্গেল কোশ্চেন। কাজেই ওয়েট এন্ড সি। এখন আমরা দেখবো একটা সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয়। তাহলে আমরা একটু লিখে নিই, দেখুন। তাহলে খাতার উপর আমরা লিখবো কমপ্লিট, কমপ্লিট। তাহলে এখন আমরা শিখবো বন্ধুরা কমপ্লিট কিভাবে করতে হয়। তো আসুন, একটা সেন্টেন্সকে দিয়ে যখন আমাদের বলবে কম্পারেটিভ করুন, তাহলে প্রথমে ক্লিক করব সাবজেক্ট, ওই বাক্যের সাবজেক্ট এরপর ভার্ব, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে আমরা কি লিখব, দেন এনি আদার, দেন আলাদা, দেন মোস্ট আদার। এখন কথা হলো যে কোন ক্ষেত্রে কোনটা লিখব, কোন ক্ষেত্রে দেন এনি আদার, কোন ক্ষেত্রে দেন আলাদা, কোন ক্ষেত্রে দেন মোস্ট আদার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা একটু লিখে নিই আলাদাভাবে যে কোন ক্ষেত্রে কোনটা লিখব। তো একটু লিখে নেওয়ার উপরে কি কি থাকলে দেন এনি আদার, দেন এনি আদার। দেখুন তিনটা জিনিস বাক্যে থাকলে দেন এনি আদার লিখবো এখানে। সেইগুলো তিনটা জিনিস কি কি? দা, অফ, এনি এবং নো আদার। খেয়াল করেন বাক্যের মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে, কি কি? দা, অফ, এনি, নো আদার,
এই তিনটার যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে আর সেই বাক্যকে যদি কম্পারেটিভ করতে হয় বা করতে বলা হয় তাহলে আমরা ওইখানে দেন এনি আদার লিখব। এই তিনটা জিনিস কেমন মনে রাখবো দেখেন, দেন থেকে মনে রাখবো দা, এনি থেকে মনে রাখবো অফ এনি, এবং আদার থেকে মনে রাখবো নো আদার্স। আর কি ভুল হবে? ইনশাআল্লাহ ভুল হবে না। কেমন মনে রাখবো? দেন থেকে মনে রাখবো দা, এনি থেকে মনে রাখবো অফ এনি, এবং আদার থেকে মনে রাখবো নো আদার্স। রাইট হয়ে গেল। এবার আসলে কি কি থাকলে দেন অল আদার লিখে নিন। কি কি থাকলে দেন অল আদার? একটা জিনিস থাকলে দেন অল আদার, সেটা হচ্ছে অফ অল। অফ অল বাক্যের মধ্যে অফ অল থাকলে আমরা ওখানে দেন অল আদার লিখবো। মনে রাখবো কেমনে? অল থেকে মনে রাখবো অফ অল। নিশ্চয় মনে থাকবে, ভোলার কোনো কারণই নেই। এবার আসুন কি কি থাকলে দেন মোস্ট আদার। একটু খেয়াল করেছেন দেন মোস্ট আদার কি উপরের মানুষ নাকি নিচের মানুষ? নিচের মানুষ। তাহলে প্রেম হবে কি উপরের সাথে নাকি নিচের সাথে? নিচতলার সাথে। তাহলে নিচে কি কি থাকে? নিচেই থাকে সাধারণত ভেরি ফিউ, এবং নিচে থাকে অন অফ দা। তাহলে ওইটা আমরা লিখবো কি কি থাকলে দেন মোস্ট আদার। মোস্ট আদার তাহলে নিচের গুলো, নিচে কি থাকে? ভেরি ফিউ, ভেরি ফিউ, আর হচ্ছে অন অফ দা। অন অফ, ব্যাস হয়ে গেল। তাহলে এতদিন আমরা দেখলাম একটা বাক্যকে যদি কম্পারেটিভ করতে বলা হয় তাহলে কোন ক্ষেত্রে দেন এনি আদার, কোন ক্ষেত্রে দেন অল আদার, কোন ক্ষেত্রে দেন মোস্ট আদার। তাহলে দেন এনি আদার তিনটা জিনিস থাকলে, দেন থেকে মনে রাখবো দা, এনি থেকে মনে রাখবো অফ এনি, এবং আদার থেকে মনে রাখবো নো আদার। এই তিনটা জিনিস থাকলে আমরা দেন এনি আদার লিখবো। কি কি থাকলে দেন অল আদার? অফ অল, অল থেকে মনে রাখবো অফ অল। কি কি থাকলে দেন মোস্ট আদার? মোস্ট আদার নিচেরটা, তাহলে নিচের গুলো থাকে, নিচে কি কি থাকে? ভেরি ফিউ এবং অন অফ দা। এইগুলো থাকলে হচ্ছে আমরা দেন মোস্ট আদার। তাই তো হয় বন্ধুরা, এটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, দেখি তো আপনারা পারেন কিনা। এরকম ছিল iron iron is the most valuable metal in the country. হলো comparative. Iron is the most valuable metal in the country. Comparative পারবো না? হ্যাঁ নিশ্চয়ই পারবো, কারণ আমরা তো শিখেই ফেলেছি। তাহলে প্রথমে কি লিখবো? comparative করতে সাবজেক্ট, তাহলে এবারে সাবজেক্ট কি আছে? আয়রন লিখলাম কিনা আয়রন। এরপর দেখুন ভার্ব, এবারে ভার্ব কি আছে? ইজ লিখলাম এখানে ইজ। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে? মোস্ট ভ্যালুয়েবল। এখন আমাদের তো মোস্ট ভ্যালুয়েবল, আমাদের আছে কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে মোর ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল। রাইট। এরপর দেখুন দেন এনি আদার, দেন অল দেন মোস্ট আদার, কোনটা হবে? তাহলে টিপসটা কি? ইন্ডিকেটর কি আছে? এখন ইন্ডিকেটর এখানে কি আছে দেখুন তো, দা। এই যে দা আছে। এখন বন্ধুরা, দা কি উপরের মানুষ নাকি নিচের মানুষ? উপরের মানুষ। তাহলে প্রেম হবে উপরের সাথে, নিচের সাথে, উপরের সাথে। এখন দেখুন উপরে কি আছে? দেন এনি আদার। আমরা দেখেই ফেলেছি কি কি দেখলে দেন এনি আদার, তার মধ্যে দা, অফ এনি, নো আদার, তার মধ্যে দা আছে। তাহলে দা যদি বাক্যে থাকে তাহলে কি লিখবো? দেন এনি আদার। তাহলে লিখলাম valuable iron is more valuable than any other, এরপর কি বলছি? সাবজেক্ট এক্সটেনশন। এখন এই বাক্যে সাবজেক্ট এক্সটেনশন কি আছে? মেটাল ইন দ্য কান্ট্রি। তাহলে এটা মেটাল ইন দ্য কান্ট্রি। বুঝা গেছে? দেখেছেন কি সহজে হয়ে গেল। তার মানে আমরা এই জাস্ট ইন্ডিকেটর গুলো মনে রাখলে ইনশাআল্লাহ সমাধান হয়ে গেল। দেখেছেন? তাহলে দেখুন এতক্ষণ আমরা যেটা দেখলাম, এইবার একটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, দেখি এবার আপনারা পারেন কিনা। এই কোশ্চেনগুলো আমরা সলভ করতেছি, নিয়মটা শিখে কোশ্চেন, এই কোশ্চেন যত সলভ করবেন তত আপনার সমৃদ্ধ হবে। আর কিছু মনে রাখবেন যে একটা টপিকস আপনি কে টিকবে? দেখেন পরীক্ষা দেয় 5 লাখ বা 5 লক্ষ, এটা কি 5 লক্ষ হয় না? হয়। এটা মাত্র 2000, কোন 2000 যারা তিল তিল করে নিজেকে গড়ে নেয়, তিল তিল করে। হ্যাঁ, তিল তিল করে। এই যে কত ধৈর্য নিয়ে আপনারা ক্লাস করতেছেন, এই ধৈর্যটাই আপনাদেরকে কেটে বানাবে। আমি বলতে চাই আপনার টার্গেট থেকে সবসময় যে আপনি যে টপিকসটা পড়তেছেন ওই টপিকসটা কত নিখুঁতভাবে বুঝতে পেরেছেন। লক্ষ্য থাকবে ওই টপিকসের উপর যেন আমাকে একটা প্রশ্ন পরীক্ষায় আটকাতে না পারে, এইটা হচ্ছে টার্গেট থাকবে। ধরেন যে আপনি ইংলিশে গ্রামারের 6টা টপিকস পড়বেন, টার্গেট থাকবে এই 6টা টপিকসের উপরে যেন আমাকে একটা কোশ্চেন আটকাতে না পারে, এই টার্গেট। আমি টপিকসটা যদি ভালো মতো না বুঝি তাহলে কি আমি প্রিলি পাস করতে পারবো? পারবো না। তার মানে টার্গেট কি? টপিকস ভালো মতো বুঝা। টপিকস যখন আপনি ভালো মতো বুঝবেন, আপনাকে প্রিলিমিনারি খুঁজছে, বাই দিস টাইম ক্যাডারে খুঁজছে।
এর টার্গেট হলো কি, যে একটা টপিকস কত নিখুঁতভাবে শিখতে পারি, কোনো ঘাপলা থাকবে না, কম সময় অধিককে শিখতে পারি। দ্যাটস দ্য পয়েন্ট। এটা টার্গেট রাখবে, তাহলে দেখবেন যে আপনাকে আর চিন্তা করতে হবে না। এই জন্য প্রথমেই কিছু টপিকস আগেই সিলেক্ট করে নিব, কোন কোনগুলো পড়বো। সব পড়তে হয় না, এটা নিয়ে পরে কথা বলবো। সব পড়তে হয় না, সব পড়া লাগেও না। আগে কিছু টপিক সিলেক্ট করে নিব, এই টপিকগুলো আমি পড়বো, এবার ওই টপিকগুলো আমরাও পড়বো, একটা প্রশ্ন তোর উপর আটকে না পড়ে, দেন আপনি হবেন ভবিষ্যতের ক্যাডার। কেমন? কাজে একটা পরীক্ষায় কোশ্চেন আসছে নাকি পারেন কিনা, এরকম ছিল, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ ইন দ্য কান্ট্রি। দেখেন কান্ট্রি কম্পারেটিভ, দেখেন তো এটা পারেন কিনা। হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ ইন দ্য কান্ট্রি, কিরকম হবে? শিওর যে আপনার কনফিউশন হচ্ছে। তাহলে দেখুন তো, কোনো কনফিউশনের দরকার নাই। পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখুন প্রথমে কি, সাবজেক্ট। সাবজেক্ট আমরা লিখলাম, সাবজেক্ট কি আছে, কি। এরপর কিছু ভার্ব, এরপর ভার্ব আছে ইচ। এরপর দেখুন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে, বেস্ট। আমরা যাচ্ছি পজিটিভ, কম্পারেটিভ তাহলে বেটার। এরপরে দেখুন দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট। কোনটা হবে, কোনটা লিখবো? কনফিউজড, তাই না? নো কনফিউজড। দেখেন কেন কনফিউজড, কারণ ইন্ডিকেটর কোনটা হবে এটা আমাদের ইন্ডিকেটর দিকে তাকাতে হবে। এখন ইন্ডিকেটর কি আছে, এখানে দা আছে। এখন দা যদি ধরি তাহলে তো আমরা কোনটা লিখবো, দেন এনি আদার। আবার কি খেয়াল করেছেন, ইন্ডিকেটর কিন্তু অফ অলও আছে, এই যে অফ অলও কিন্তু ইন্ডিকেটর। এই যে অফ অল যদি ধরি তাহলে অফ অল থেকে কি লিখবো, দেন অল আদার। তাহলে কি শিখলাম, দা থাকলে দাকে ধরলে দাও তো ইন্ডিকেটর, অফ হল ইন্ডিকেটর, কোনটাকে ধরবো, দ্যাটস দ্য কোশ্চেন। দাকে ধরবো নাকি অফ অলকে ধরবো? যদি আমরা দাকে ধরি তাহলে দেন এনি আদার, যদি অফ অলকে ধরি তাহলে দেন অল আদার, তাহলে কোনটাকে ধরবো? আই শিওরলি কনফিউজড, কোনটাকে ধরবো? তাহলে দেখেন, স্বাভাবিক ক্ষেত্রে এটা মনে রাখবেন যে এক ভাইয়ের শক্তি বেশি নাকি দুই ভাইয়ের শক্তি বেশি। স্বাভাবিক সেন্সে অস্বাভাবিক হলে তো ওদের এক ভাইয়ের কাছে ওরা 10 ভাগ কিছু না, সেটা তো অস্বাভাবিক। কিন্তু স্বাভাবিক সেন্সে এক ভাইয়ের শক্তি বেশি নাকি দুই ভাইয়ের শক্তি বেশি? নিশ্চয়ই দুই ভাইয়ের শক্তি বেশি। দা হচ্ছে এক ভাই, অফল হচ্ছে দুই ভাই, তাহলে রায় কোন দিকে যাবে? এই অফল দুই ভাইয়ের দিকে যাবে, তার মানে এই অফলকে আমরা ধরবো। তাহলে অফলকে ধরলে কোনটা লিখবো, এই দেন অল আদার, রাইট? তাহলে এখানে লিখবো হি ইজ বেটার দেন অল আদার, দেন অল আদার। এরপর কি সাবজেক্ট এক্সটেনশন, এইবার কি সাবজেক্ট এক্সটেনশন কি আছে, বয়েজ ইন দা কান্ট্রি, তাহলে আমরা লিখলাম অল আদার বয়েজ ইন দা কান্ট্রি, রাইট? তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে ইন্ডিকেটর দিকে আমরা তাকাবো যে কোনটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে তো অনেকেই ভুল করে ফেলে, কেমন, দেন এনি আদার লিখে ফেলে, অনেকে দেন এনি আদার লিখে ফেলে, দেন এনি আদার। কিন্তু একটা কথা হলো, দেন এনি আদার লিখলেও কিন্তু হবে, আরেক ভাবে এটাকে লেখা যায়। যদি আমরা এখানে দাকে ধরি তাহলে কিন্তু আমরা দেন এনি আদার লিখবো, দাকে যদি ধরি। দ্যাটস দ্য পয়েন্ট, একটু খেয়াল করেন সবাই, এখানে ভুল করে কিন্তু সবাই। যদি আমরা এখানে দাকে ধরি তাহলে তো দেন এনি আদার, আর অফলকে ধরলে অফ, দেন অল আদার। তো এখন দাকেও কিন্তু ধরা যায়, যদি আমরা দাকে ধরি, ভুল না, দাকেও ধরা যায়, কিন্তু পার্থক্য কোথায়? যদি দাকে ধরি তাহলে তখন আমরা এখানে দেন এনি আদার লিখবো, ইজ বেটার। ধরুন এখানে লিখলাম, এইভাবে লিখতে পারি, হি ইজ বেটার দেন এনি আদার, এনি আদার। এখন দেখেন এই দাকে ধরে এনি আদার লিখলাম, এই যে দেন এনি আদার। এখন সাবজেক্ট এক্সটেনশন, এই ব্যক্তির সাবজেক্ট এক্সটেনশন কি আছে, বয়েজ ইন দা কান্ট্রি, কি আছে ভাই, বয়েজ ইন দা কান্ট্রি। এখন এখানে আমি এক্সটেনশন কি লিখলাম, বয়েজ ইন দা কান্ট্রি, কান্ট্রি, এই যে বয়েজ ইন দা কান্ট্রি আছে। এখন একটু খেয়াল করুন সিলেমে ভুল করে কোথায়। একটু আগে আমরা শিখেছি যে তিনটা জিনিস আছে যার পরে সবসময় সাবজেক্ট সিঙ্গুলার লিখতে হয়, বাক্যে প্লুরাল থাকা সত্ত্বেও। তিনটা যে কি কি মনে আছে, অফ এনি, নো আদার এবং দেন এনি আদার। এই তিনটা জিনিসের পরে সবসময় সাবজেক্ট সিঙ্গুলার লিখতে হয়, বাক্যে প্লুরাল থাকা সত্ত্বেও। তাহলে এখানে যখন আমরা দেন এনি আদার লিখবো তখন কিন্তু এখানে বাক্যে কিন্তু বয়েজ আছে, এই যে বাক্যে কিন্তু বয়েজ আছে, কিন্তু আমরা কি দেন এনি আদার বয়েজ দিতে পারবো? না, নিশ্চয়ই না। তখন কি লিখবো তাহলে, বয় লিখবো, দেন এনি আদার বয় ইন দা কান্ট্রি, বয়েজ থাকা সত্ত্বেও।
প্রশ্নে কিন্তু বয়েজ ছিল, তারপর আমরা চেঞ্জ করে বয় লিখবো, কেন দেন এনি আদার। প্রশ্ন এরকম দেওয়া থাকবে, হি ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দ্য কান্ট্রি, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য কান্ট্রি। উত্তর কি হবে? বয় ইন দ্য কান্ট্রি। এনি আদার যদি লিখি, অনেকেই ওই বয়েজই লিখবে, কারণ বয়েজ দেওয়া আছে বয়েজ লিখবে। তাহলে বন্ধুরা আমরা কিরকম শিখলাম, যদি নিয়ম অনুসারে আমরা দাকে ধরি তাহলে দেন এনি আদার লিখলে সিঙ্গুলার লিখবো বয়, প্রশ্নে বয়েজ থেকে সত্য। আর অফলকে ধরি তাহলে দেন অল আদার কে সিলেক্ট করবো, আর দেন অল আদার লিখলে ওই বয়েজ বয়েজই থাকবে, রাইট? এই জায়গাগুলো যেন ভুল না হয়, ছেলে মেয়ে একাধিকবার ভুল করে ফেলে। এবং আমাদের আজকে শিখার বিষয় হচ্ছে যে শুধু শিখায় তাই না, যে ছেলে মেয়ে কোথায় ভুল করে ওই জায়গাগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা কিন্তু আর ওটা ভুল করবো না। আপনি কখন টিকবেন? সবচেয়ে জানা জরুরি যেটা সবাই জানে ওইটা জানা যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি যেটা সবাই ভুল করে ওইটা জানা জরুরি। কারণ কি জানেন, একটা ভুল করা মানে 1 মার্কস তো চলেই যায়, আর হাফ মার্কস নিয়ে যায়, রেসোর পরে বয়সটা দায় দায় তিনি। তার মানে আপনি একটা যদি একজন একটা ভুল করে আর আপনি যদি একটা সঠিক করেন, একটা জন্য আপনি 2.5 মার্কস শিখে থাকবেন তার থেকে, একটা সে একটা ভুল করে আপনি একটা সঠিক করেন, একটা জন 2.5 মার্কস, মানে সে 1 মার্কস কাটা আর হাফ মার্কস চলে গেল আর আপনি 1 মার্কস এগিয়ে থাকেন 2.5 মার্কস। দিস ইজ স্ট্র্যাটেজি। এভাবে আমাদের এগিয়ে থাকতে হবে। এতে যেখানে সবাই ভুল করে ওইটা আমরা আর ভুল করা যাবে না। তাহলে আশা করি ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পেরেছি, যে দা থাকলে দেন এনে, দাকে ধরলে দেন এনে দেন, তবে দেন এনে দেন যদি লিখি তাহলে আমরা ওই এক্সট্রা অংশের যে সাবজেক্ট ওটাকে প্লুরাল থাকা সত্ত্বেও আমাদের সিঙ্গুলার লিখতে হবে, রাইট? আর যদি অফলকে ধরি তাহলে দেন আলাদা লিখবো, আলাদা থাকলে তো আমরা ওই প্লুরালই থাকবে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে এতক্ষণ আমি যেটা বললাম, আজকে আমরা এই মুহূর্তে আমরা শিখলাম কিভাবে কম্পারেটিভ করতে হয়। তাহলে কম্পারেটিভ করা মানে হচ্ছে যে ওইখানে ইন্ডিকেটর কি লিখবো আমরা, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার। কোন ক্ষেত্রে দেন এনি আদার, কোন ক্ষেত্রে দেন অল আদার, কোন ক্ষেত্রে দেন মোস্ট আদার। তাহলে কোন ক্ষেত্রে দেন এনি আদার তিনটা, দেন থেকে মনে করো দা, এনি থেকে মনে করো অফ এনি, এবং আদার থেকে নো আদার। এই তিনটা মানে আমাদের কি বললাম, দা, অফ এনি, নো আদার, বাক্যের মধ্যে এই তিনটা যে কোনো একটা থাকলে আমরা ওখানে লিখবো দেন এনি আদার। কোন ক্ষেত্রে দেন অল আদার, একটাই অফ অল। কোন ক্ষেত্রে দেন মোস্ট আদার, মোস্ট আদার হচ্ছে নিচের মানুষ, তাহলে প্রেম হয় নিচ তলার মানুষের ক্ষেত্রে নিচের গুলো থাকলে দেন মোস্ট আদার লিখুন। নিচে কি কি থাকে, আমরা এখানে দেখেছি অন অফ, ভেরি ফিউ এবং অন অফ দা, এই দুইটার জন্য থাকলে দেন মোস্ট আদার, রাইট? ঠিক এভাবে করে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে চলে যাব। তাহলে চোখ বুজে নিজেকে বলবেন যে পজিটিভ মানে হচ্ছে উপরে ন দা, নিচে ভেরি ফিউ। কম্পারেটিভ মানে হচ্ছে উপরে দেন ইন আদার, দেন অদার, নিচে দেন মোস্ট আদার। জাস্ট এইটা চোখ বুজে মনে রাখবেন। সুপারলাটিভ মানে উপরে দা, নিচে অন অফ দা। এই জিনিসটা একবার মুখস্থ করেন, আর জীবনে ডেকে আটকে থাকবে, আর যেন আটকে থাকবে। এত সহজ না প্রয়োজন না। দেখেন, আপনাকে যখন বইয়ে কম্পারেটিভ শিখাবে, এক কম্পারেটিভ শিখে 10টা আলোচনা করবে কিভাবে, যে পজিটিভ থেকে কম্পারেটিভ আসতে গেলে এই নিয়ম, সুপারলেটিভ থেকে পজিটিভ আসতে গেলে এই নিয়ম। আমাদের এত কিছু জানার প্রয়োজন আছে? বাক্যটা যে কোত্থেকে আসতেছে এটাও আমরা জানছি না, জানার প্রয়োজন নাই। আমরা শুধু দেখতেছি ইন্ডিকেটর কি আছে, ব্যাস। ইন্ডিকেটর দেখে আমরা নির্মাণ করে ফেলতেছি, ওখানে জানি নিতে হবে, দেন অলরেডি নাম। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, কৌশল। যে টেকনিক্যালি এগিয়ে যেতে হবে। আপনার কে টিকবেন, যে কম সময়ে অধিকটা কভার দিতে পারবে সে কিন্তু টিকবে, ঠিক আছে? এদের প্রচলিত ধারায় আমরা শিখলে হবে না, ডিগ্রিটা তো সুটেবল পড়া। কিন্তু আজকে আমরা শিখছি বিসিএস ডিগ্রি, ডিগ্রি না শুধু বিসিএস ডিগ্রি, বিসিএস কেন্দ্র করে, যাতে আপনি টিকতে পারেন, রাইট? তাহলে এতক্ষণ আমরা দেখলাম কম্পারেটিভ কিভাবে করতে হয়, এখন আমরা দেখব কিভাবে সুপারলেটিভ করতে হয়। তাহলে আসুন, সুপারলেটিভ তো শেখা শেষ। সুপারলেটিভ শেখা শেষ না, ওই যে প্রেমভাবে তালায় তালায়, এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা এখন লিখবো, উপরে লিখবো সুপারলেটিভ, আমরা উপরে লিখবো সুপারলেটিভ, সুপারলেটিভ। এখন আসুন, সুপারলেটিভ মানে হচ্ছে একটা বাক্য যখন দিয়ে বলে সুপারলেটিভ করুন, তখন আমরা লিখবো হয় পজিটিভ, আমরা লিখবো প্রথমে লিখবো সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে দা অথবা অন অফ দা। এখন কথা হলো কোন ক্ষেত্রে দা, কোন ক্ষেত্রে অন অফ দা, রাইট? তাহলে যে একই কথা, প্রেম হবে তালায় তালায়, মানে উপরের তলা শুরু উপর তলায়, মানে উপরের গুলো ইন্ডিকেটর যদি উপরের গুলো থাকে তাহলে দা দিয়ে শুরু হবে, আর ইন্ডিকেটর যদি নিচের গুলো থাকে তাহলে অন অফ দা দিয়ে শুরু হবে। ইন্ডিকেটর উপরের গুলো কি কি, নো আদার, দেন এনি আদার, দেন আদার, ব্যাস। এই তিনটার যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে আর সেটাকে যদি সুপারলেটিভ করতে বলা হয় তাহলে আমরা অন অফ দা লিখবো। আর কোন ক্ষেত্রে, সরি দা লিখবো। আর কোন ক্ষেত্রে অন অফ দা, অন অফ দা নিচের গুলো। তাহলে নিচের গুলো, নিচের গুলো থাকলে নিচে কি কি, এখানে ভেরি ফিউ এবং দেন মোস্ট আদার, ব্যাস এগুলো থাকলে সে অন অফ দা লিখবো। তাহলে এখন আমরা একটু লিখে নিই কি কি থাকলে দা, এই গুলো লিখে নিই কি কি থাকলে দা। তাহলে আসুন, দা আছে উপরে গুলা, উপরে কি কি আছে, নো আদার, নিচে আর এরপর কি আছে, দেন এনি আদার, দেন নো আদার।
any other than all other। ব্যাস এই তিনটা যে কোনো একটা বাক্যের মধ্যে থাকলে সুপারলেটিভ করতে গেলে আমরা ওখানে দা লিখব। এবার কি কি থাকলে অন অফ দা, তাহলে নিচের গুলো থাকলে অন অফ দা। এখন দেখুন অন অফ দা, এখন দেখুন অন অফ দা উপরটা নিচেরটা, তাহলে নিচের গুলো থাকলে অন অফ দা হবে। আর নিচে কি কি ভেরি ফিউ এবং দেন মোস্ট আদার, এই দুটো তাহলে আমরা লিখে নিই ভেরি ফিউ এবং দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর একটা অতিরিক্ত বিষয় মনে রাখতে হবে এখানে নাই, সেটা হচ্ছে দেন ফিউ আদার, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা একটু লিখি দেন ফিউ আদার, ব্যাস। তাহলে আমরা কি কি শিখলাম যে সুপারলেটিভ করে আমরা দা অথবা অন অফ দা, কি কি থাকলে দা উপরে গুলো, নো আদার দেন এনি আদার দেন অল আদার, কি কি থাকলে অন অফ দা নিচের গুলো, ভেরি ফিউ দেন মোস্ট আদার দেন ফিউ আদার, রাইট। এখন তাই তো হয় বন্ধুরা, তো একটা পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, দেখি তো পারেন কিনা আপনারা। হি ইজ টলার দেন any other boy in the campus, এটা সুপারলেটিভ। দেখেন তো হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্যাম্পাস, সুপারলেটিভ করতে তাহলে পারবো না? হ্যাঁ নিশ্চয়ই পারবো, অবশ্যই পারবো। তাহলে কি প্রথমে হচ্ছে সাবজেক্ট হি, এরপর হচ্ছে ভার্ব ইজ, এরপর হচ্ছে দা অথবা অন অফ দা, কোনটা হবে? এখন তাহলে আমরা টিপসটা কি, ইন্ডিকেটর দিকে তাকাবো। এখন দেখুন তো বন্ধুরা ইন্ডিকেটর কি আছে বাক্যে, ইজ দেন এনি আদার। এখন বলুন দেন এনি আদার কি উপরের মানুষ নাকি নিচের মানুষ? উপরের মানুষ, তাহলে প্রেম হবে কি উপরের সাথে নাকি নিচতলার সাথে? নিশ্চয়ই উপরের সাথে, তাহলে এখানে কি হবে? দা হবে, রাইট। একটাই টিপস, প্রেম হবে তালায় তালায়, শেষ। তাহলে এখানে দা হবে, হি ইজ দা। এরপর দেখেন অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি আছে? টলার। আমরা যাচ্ছে হচ্ছে সুপারলেটিভে, টলার সুপারলেটিভ টলেস্ট, টলেস্ট। তারপর তো সাধারণ থাকবে টলেস্ট, এরপর সাবজেক্ট এক্সটেনশন কি আছে? হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্যাম্পাস, বয় ইন দ্য ক্যাম্পাস। সো এটা দেখছেন কোনো কষ্ট হয়েছে এটা শিখতে? কাজেই এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনারা পেয়ে যাবেন। এবার ধরুন আর পরীক্ষা আরেকটা, তাহলে এটা আসলে আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট। এইবার ধরুন আরেকটা পরীক্ষা একটা এই কোশ্চেনটা আসছে, দেখি এটা আপনারা পারেন কিনা। রোজ ইজ ফাইনার ফাইনার দেন মোস্ট আদার flowers in the country, superlative। দেখি তো এটা পারেন কিনা। রোজ ইজ ফাইনার দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, কি বন্ধুরা পারা যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই পারা যাবে। আমরা যে নিয়ম শিখে ফেলেছি, তো লিখলাম নিয়ম শিখে কি, এখানে আছে রোজ, এরপর দেখেন ভার্ব কি আছে? ইজ, এরপর দেখেন অ্যাডজেক্টিভ, তাহলে ফাইনার আমরা যাচ্ছি হচ্ছে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভ ফ্রম ফাইনেস্ট, ফাইনেস্ট। এরপরে দেন এনি আদার দেন মাদার দেন মোস্ট, কোনটা হবে? তাহলে টিপসটা কি, ইন্ডিকেটর দিকে তাকাই, ইন্ডিকেটর কি আছে? দেন মোস্ট আদার। এখন দেখুন এই দেন মোস্ট আদার উপরের মানুষ নাকি নিচের মানুষ? নিচের মানুষ, তাহলে প্রেম হবে কি উপরের সাথে নিচের সাথে? নিচের সাথে। নিচে এখানে কি অন অফ দা, তাহলে এখানে হবে অন অফ দা, তাহলে লিখলাম এখানে অন অফ দা, অন অফ দা। এরপর আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে এখানে? এখানে কি আছে? ও এখানে দেখুন অ্যাডজেক্টিভ পরে লিখতে, তাহলে রোজ ইজ, এরপর হচ্ছে অন অফ দা, রোজ ইজ অন অফ দা, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে? ফাইন, তাহলে হবে ফাইনেস্ট, ফাইনেস্ট। এরপর হচ্ছে সাবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট এক্সটেনশন কি আছে? ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, হয়ে গেল আমাদের রাইট। তার মানে কি ইন্ডিকেটরটা ধরতে পারলে আমাদের হয়ে গেল, বোঝা গেছে না? তাহলে কোন ক্ষেত্রে দা, কোন ক্ষেত্রে অন অফ দা, উপরে গুলো থাকলে দা আর নিচের গুলো থাকলে অন অফ দা, দ্যাটস দ্য পয়েন্ট। কাজে এইটা শিখতে কি খুব কষ্ট হচ্ছে? এইবার আমরা তাহলে এতক্ষণ আমরা দেখেছি কেমনে পজিটিভ করতে হয়, কেমনে সুপারলেটিভ করতে হয়, কেমনে কম্পারেটিভ করতে হয়। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা প্রশ্নই আপনি সবটাতে যেতে পারবেন, একটা প্রশ্ন। কিরকম দেখুন, খেয়াল করুন, দেখুন এই যে ধরুন রোজ ইজ ফাইনার দ্যান মোস্ট আদার ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, কেমন? তাহলে এখানে
আমরা দেখতে পাচ্ছি এই বাক্যকে আমরা কি করেছি এখানে আমরা সুপারলেটিভ করেছি। এই বাক্যকে কি করেছি সুপারলেটিভ করেছি, এখানে এটা সুপারলেটিভ করেছি, এটা आंसर হয়েছে। এখন এই বাক্যকে যদি আমাদের পজিটিভ করতে বলে পারবো না, এই একটা বাক্য কি পজিটিভ, তাহলে পজিটিভ মানে নো আদার তো ভেরি ফিউ। এখন আমরা দেখব ইন্ডিকেটর কি আছে এই বাক্যে, ইন্ডিকেটর আছে দ্যান মোস্ট আদার। এখন দ্যান মোস্ট আদার কি উপরটা না নিচেরটা, নিচেরটা নিশ্চয়ই কি দিয়ে শুরু হবে, এই যে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। দেখেন একই কোশ্চেন কিন্তু আমরা আগে করছি সুপারলেটিভ, এই একই কোশ্চেন কি এখন আমরা করছি পজিটিভ। তাহলে নদার না ভেরি ভেরি হবে কেন, এই যে দ্যান মোস্ট আদার আছে। তাহলে এখানে উত্তরটা হবে কি ভেরি ফিউ, এরপর সাবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট এক্সটেনশন কি আছে ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, ভেরি ফিউ ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, কান্ট্রি এরপরে কি ভার্ব, ভার্ব কি আছে এখানে তুমি ইচ, এখন ইচ তো ছিল যেহেতু রোজ সিঙ্গুলার, কিন্তু এখানে তো আমরা পাচ্ছি ফ্লাওয়ার্স সিঙ্গুলার না প্লুরাল, নিশ্চয় প্লুরাল, কাজে ইজ এর প্লুরাল করতে হবে, এটা জাস্ট আমাদের বেসিক সেন্স। তাহলে এখানে হবে ইজ এর প্লুরালটা কি আর, আর এরপরে কি অ্যাজ, নিয়ম অনুসারে আমরা অ্যাজ লিখব অ্যাজ, এরপর অ্যাডজেক্টিভ কি আছে এখানে, অ্যাডজেক্টিভ হচ্ছে সেখানে আমাদের ছিল ফাইন, ফাইনার ছিল, তো আমরা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ কি ফাইন, অ্যাজ ফাইন, এরপর নিয়ম অনুসারে কি অ্যাজ, এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে রোজ, হয়ে গেল আমাদের পজিটিভ। তাহলে বন্ধুরা একটু খেয়াল করছেন একটা সেন্টেন্সে প্রথমে আমরা গিয়েছি সুপারলেটিভ, এই সেই কোশ্চেনটা আবার আমরা গিয়েছি পজিটিভ, খেয়াল করছেন। এইবার খেয়াল করুন এই কোশ্চেনটা যেটা আমরা পজিটিভ পেলাম ভেরি ফিউ, রাইট, এইবার এইটাই ধরুন আবার কোশ্চেন, এই ভেরি ফিউ দিয়ে আবার কোশ্চেন দিয়ে আমাদেরকে বললো যে আপনি কম্পারেটিভ সুপারলেটিভ যান, সুপারলেটিভ ধরুন এই ভেরি ফিউ যেটা পেলাম এটা আমাদেরকে বললো সুপারলেটিভ যান, তাহলে আমরা পারবো না, হ্যাঁ, অবশ্যই পারবো। দেখি এইটাকে আমরা আবার সুপারলেটিভে যাব, দেখি পারি কিনা। এইটাকেই আমাদের বললো সুপারলেটিভিজম, তাহলে পারি কিনা। এখন আসুন ভেরি ফিউ ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি আর অ্যাজ ফাইন অ্যাজ রোজ, এটা আমরা আবার সুপারলেটিভ যাব। তাহলে এখানে সুপারলেটিভ মানে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি এখানে হচ্ছে যে রোজ, তাহলে আমরা এখানে লিখলাম রোজ, এরপর ভার্ব, ভার্ব কি এই বাক্যে ভার্ব ছিল আর, তো এখন তো আমরা সাবজেক্ট রোজ, তাহলে এখানে কি হবে সিঙ্গুলার, তাহলে ইজ, এরপর কিন্তু দা অথবা অন অফ দা কোনটা হবে। এখন ভেরি ফিউ কি উপরের মানুষ না নিচের মানুষ, ভেরি ফিউ হচ্ছে নিচের মানুষ, তাহলে প্রেম হবে নিচ ক্লাসের, তাহলে অন অফ দা, তাহলে এখানে আমরা লিখবো অন অফ দা। এরপর দেখুন অ্যাডজেক্টিভ, তাহলে এই বাক্যে অ্যাডজেক্টিভ কি আছে ফাইন, এখন আমরা কাছে সুপারলেটিভ, তাহলে এখানে ফাইনেস্ট, এফ আই এন এস ফাইনেস্ট, এরপর হচ্ছে সাবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট এক্সটেনশন কি আছে এখানে আছে ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, তাহলে রোজ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, ফ্লাওয়ার্স ইন দ্য কান্ট্রি, রাইট। তাহলে দেখেছেন যে এইটাকে আমরা আবার নিয়ে আসলাম, মানে একটাকে নিয়ে আসছি প্রথম সুপারলেটিভ করছি, সেটাকে আবার আমরা পজিটিভে করছি, এখন এইটাই আবার কোশ্চেন, এইটাকে আমরা আবার করেছি সুপারলেটিভে, সুপারলেটিভ করে কি পেয়েছি অন অফ দা। এখন অন অফ দা যে আছে সুপারলেটিভে, ধরেন এইটাই আবার কোশ্চেন আমাদেরকে বললো যে আপনি কম্পারেটিভে যান, তাহলে পারবো না, তাহলে ইন্ডিকেটর অন অফ দা আছে, কম্পারেটিভ যেতে গেলে কিসে আসবো দ্যান মোস্ট আদার, হ্যাঁ, ধরেন ওইটাই আবার কোশ্চেন আমাদেরকে বললো পজিটিভে যান, তাহলে পারবো না, তাহলে মোস্ট দ্যান মোস্ট আদার, পজিটিভে যাইতে গেলে নিচেরটা, তাহলে ভেরি ফিউ, তাহলে ওইটাই আবার কোশ্চেন, ভেরি ফিউ যেটা পেলাম ওইটা আবার কোশ্চেন আমাদেরকে বললো যে সুপারলেটিভে যান, পারবো না, তাহলে ভেরি ফিউ সুপারলেটিভে যেতে গেলে নিচেরটা, তাহলে অন অফ দা, ধরেন ওইটাই আবার কোশ্চেন অন অফ দা, আমাদেরকে বললো যে কমফোর্টিভ, পারবো না, তাহলে অন অফ দা নিচেরটা, তাহলে কমফোর্টিভ দেখলে নিচেরটা, তাহলে দেন মোস্ট আদার, ধরেন ওইটা আবার কোশ্চেন আমাদেরকে বলে পজিটিভ, তাহলে দেন মোস্ট আদার, পজিটিভ যাইতে গেলে কি নিচেরটা ভেরি ফিউ। তার মানে কি দেখেছেন একটা প্রশ্নই আমরা সবটাতে যেতে পারছি, আমাদের জানারও প্রয়োজন নাই যে এটা কোত্থেকে আসছে, এটা কি পজিটিভ থেকে আসতেছে নাকি কমফোর্টিভ থেকে আসতেছে, এটা আমাদের জানার প্রয়োজন নাই, প্রয়োজন হয়েছে বলেন আমরা শুধু মনে রেখেছি ইন্ডিকেটর কি আছে, ইন্ডিকেটর কি আছে, ব্যাস। ইন্ডিকেটর কেমন মনে রাখবো, আর শুধু এটা মনে রাখবো যে পজিটিভের ক্ষেত্রে উপরে নো আদার নিচে ভেরি ফিউ, কম্পারেটিভের ক্ষেত্রে উপরে দেন এনি আদার দেন অল আদার নিচে দেন মোস্ট আদার, সুপারলেটিভের ক্ষেত্রে উপরে দেন নিচে অন অফ দা, ব্যাস। আর কোনটা আসবে ইন্ডিকেটর বলে দিবে, আর ইন্ডিকেটর মনে রাখবে কেমনে, প্রেম হবে তালায় তালায়, ব্যাস, শেষ। দেখেছেন কত সহজে আমরা শিখে ফেললাম, তাহলে আমরা প্রথম পজিটিভ করতে শিখেছি, কম্পারেটিভ করতে শিখেছি, সুপারলেটিভ করতে শিখেছি, এরপর আমরা দেখলাম একই প্রশ্ন আপনারা তিনটাতে আমরা যেতে পারি, রাইট। দিস ইজ স্ট্র্যাটেজিক কৌশল। কাজেই আপনি বইয়ে যাবেন শুধু 10 পৃষ্ঠা আলোচনা করবে, ধরেন পজিটিভ শিখাবে, কম্পারেটিভ থেকে এই নিয়ম, সুপারলেটিভ থেকে এই নিয়ম, এত কিছু জানার দরকার আছে, আমরা সংক্ষিপ্ত ভাবে কত তথ্য বেশি করে রাখতে হবে, দিস ইজ দ্য টার্গেট। কাজেই কৌশলী হইতে আপনাদের এগিয়ে থাকতে হবে। আমি আপনাদের গ্রামারের যে টপিক দেখাই,
যে টপিক দেখা ঠিক এরকম করে আপনারা পেয়েছেন। এইবার এতক্ষণ তো আমরা দেখলাম, এখন একটা বিষয় আছে যেটা শিখতে আমাদের 1 মিনিট লাগবে। ওইটা শিখলে আমাদের এই ডিগ্রির শিকড় সহ শিখা হয়ে যাবে, শিকড় সহ। আর ওটা না শিখলে ওইটা একটু ইনকমপ্লিট থাকবে। এখন বন্ধুরা বলুন, সেটা কি শিখবো কি শিখবো না? বলেন তো। নিশ্চয়ই শিখবো। তাহলে সেই অংশটা আমরা এখন একটু দেখে নিই। তো আসুন, সেটা কিরকম, আমরা ছোটবেলায় একদম শিখতাম না যে একজনের মাঝে তুলনা করলে হচ্ছে পজিটিভ, দুইজনের মাঝে তুলনা করলে হচ্ছে যে কম্পারেটিভ, এবং দুইজনের বেশি তুলনা করলে হচ্ছে সুপারলেটিভ। এটা আমরা ছোটবেলায় শিখতাম, তাই না? এরকম বলতাম যে স্মল, স্মলার, স্মলেস্ট, টল, টলার, টলেস্ট। টল হলো একজন, দুইজন হলো টলার, এবং একা দুইয়েরও দেখলে টলেস্ট, তাই না? তো এরকম আমার আম্মা যখন ছোটবেলা আমাকে মুখস্থ করাতো, এরকম আমি এরকম মুখস্থ করতাম। টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, এরকম বলে বলতাম গুড, গুড আর গুডেস্ট। এটা বলে ফেলতাম, গুড, গুড আর গুডেস্ট, মানে একই রকম ছন্দ মিলাই বলে ফেলতাম। কেমন ছোটবেলার কাহিনী, কেমন? তো যাই হোক, আমরা এখন দেখে নেব যে সেই সিম্পল জিনিসগুলো কেমন। ধরুন এখানে এরকম থাকলো যে এ ম্যান ইজ স্ট্রঙ্গার স্ট্রঙ্গার দেন লায়ন। দেখেন, এই জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি? এই যেখানে দেন আছে, রাইট? তো দেন থাকা মানে আমরা জানি দুইজনের মাঝে তুলনা করা হয়। আর দেন জিনিসটা থাকলে সেটা বোঝায় কম্পারেটিভ। কি বোঝায় বন্ধুরা? কম্পারেটিভ। তাহলে আমরা বলছি এটা কম্পারেটিভ, কিন্তু এখানে কি দেন, এনি আদার দেন, আলাদা এগুলো আছে? নাই, কিন্তু বলছি কম্পারেটিভ। হ্যাঁ, কম্পারেটিভ। এটা হচ্ছে যে সরল কম্পারেটিভ, মানে সিম্পল কম্পারেটিভ। ক্লিয়ার? এই সিম্পল কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভে যাব, আরেকটা মনে রাখবো, পজিটিভ মানে হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ। এটা মনে রাখবেন, পজিটিভ মানে কি? অ্যাজ ডট ডট অ্যাজ। ধরুন হি ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, আয়রন ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। এই যে অ্যাজ ডট ডট অ্যাজ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। কিন্তু পজিটিভ বলছি, কিন্তু সেখানে নো আদার বা ভেরি টু আছে না, তাহলে এটা হচ্ছে সরল পজিটিভ। এখন কথা হলো, আমরা সিম্পল কম্পারেটিভ থেকে এই সিম্পল পজিটিভে, সরল পজিটিভে কিভাবে আসবো? শুধু যে কথা হচ্ছে যে বাক্যের মধ্যে যখন দ্যান থাকবে, ওই দ্যান থেকে যখন আমরা অ্যাজ ডটেড অ্যাজ এ কেমনে আসবো? অ্যাজ ডটেড অ্যাজ মানে হচ্ছে সেটা পজিটিভ। তাহলে এখন আমাদের দেখার বিষয় হলো যে বাক্যের মধ্যে যখন দ্যান থাকবে, একটু খেয়াল করি, দ্যান থাকবে, এই দ্যান থেকে আমরা, মানে দ্যান মানে কম্পারেটিভ, আর এই দ্যান থেকে আমরা পজিটিভ কেমনে আসবো? পজিটিভ মানে হচ্ছে অ্যাজ ডটেড অ্যাজ, অ্যাজ ডটেড অ্যাজ। টার্গেট হলো এখন বাক্যের মধ্যে শুধু দ্যান থাকবে, এবং সেটাকে আমরা পজিটিভ আসবো, অ্যাজ ডটেড অ্যাজ আসবো। কেমনে আসবো? এখানে আসতে গেলে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে নট এবং সাবজেক্টের ফাংশন। তাহলে আমরা একটু লিখে নিই, তারপর বিষয়টা বুঝবো। দুইটা কাজ করতে হবে, নট এবং সাবজেক্ট, সাবজেক্ট এর ফাংশন, ফাংশন। তাহলে জিনিসটা কি বুঝতে হবে কি হবে না? এই যে নট এবং সাবজেক্টের ফাংশন করতে হবে, জিনিসটা কি বুঝতে হবে কি হবে না? নিশ্চয়ই বুঝতে হবে। তাহলে জিনিসটা কি? সেটা হচ্ছে যে প্রথমে দেখি সাবজেক্টের ফাংশন কি। সেটা হচ্ছে যে আমরা লাস্টের সাবজেক্টকে আগে আনবো, আগের সাবজেক্টকে পরে নিব। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের ফাংশন। আর নটের ফাংশনটা কি? সেটা হচ্ছে নট যদি বাক্যে থাকে তাহলে আমরা আর লিখবো না, আর বাক্যে যদি নট না থাকে তাহলে কেবল আমরা নট লিখবো। উল্টা, থাকলে লিখবো না, না থাকলে লিখবো। ধরুন এই বাক্যে এ ম্যান ইজ স্ট্রঙ্গার দ্যান লায়ন, এই বাক্যে নট আছে? নাই। তাহলে লিখবো কি লিখবো না? নিশ্চয়ই লিখবো। তাহলে এই দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে নট সাবজেক্টের কাজ, আর একটা হচ্ছে নটের কাজ। তাহলে সাবজেক্টের কাজ কি? পরেরটা আগে, আগেরটা পরে। তাহলে আমরা একটু লিখি। এখানে দেখেন পরে কি আছে? লায়ন। তাহলে এটা আমরা আগে লিখবো, লায়ন, লায়ন। কেমন? তাহলে লায়ন, এটা আগেরটা পরেরটা আগে লিখলাম। এবার নটের ফাংশনটা কি? থাকলে লিখবো না, না থাকলে লিখবো। এবার কিন্তু নট আছে নাই, তাহলে লিখবো কি লিখবো না? লিখতে হবে। এখন নটটা কার সাথে লিখবো? নটটা না একাকি বসে না, খালি খালি বসে না, ও না একটা অক্সিলের সাথে বসে। মানে ও না চায় যে ওর পাশে একজন প্রেয়সী থাকে। ও সবসময় চায় যে ওর পাশে একজন প্রেয়সী থাকে, এবং ও আগেই জন্ম থেকে সাতটাকে বেঁধে ফেলেছে। মানে ওর প্রেয়সী অক্সিলারি, ও সবসময় অক্সিলারিকে নিয়েই বসে, ও কখনো এমনি এমনি বসে না। তার মানে এখানে অক্সিলারি কি আছে? ইজ, এই যে সাথে, এই যে লায়ন ইজ নট, এরপরে অ্যাজ ডট ডট অ্যাজ লিখলাম। এখানে অ্যাজ ডট ডট মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্ট্রঙ্গার, আমরা যাচ্ছি পজিটিভ, তাহলে স্ট্রং।
as strong as সাবজেক্ট কি আছে a man হয়ে গেল। তাহলে আমরা দুইটা কাজ করেছি, সাবজেক্টে অন্য আগে পরেরটাকে আগে নিয়ে আসছি, আগেরটা পরে নিয়ে আসছি। আর নটের ফাংশনটা কি, এখানে থাকলে লিখবো না, না থাকলে লিখবো, এটা নাই এজন্য লিখলাম নট। তাহলে লায়ন ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ম্যান। চমৎকার বিষয় হলো এই ক্ষেত্রে দেখবো সবসময় যে আমাদের অর্থের কোনো অমিল থাকবে না, অর্থ ঠিক থাকবে। দেখেছেন এখানে এ ম্যান ইজ স্ট্রঙ্গার দ্যান লায়ন, একজন মানুষ লায়নের চেয়ে শক্তিশালী, লায়নের চেয়ে শক্তিশালী, তার মানে বেশি শক্তিশালী কে, মানুষ, এই আমরা মানুষ। আর এখানে দেখেন লায়ন ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ম্যান, লায়ন মানুষের মতো শক্তিশালী না, তার মানে আমরা মানুষ শক্তিশালী। ঠিক খেয়াল করছেন, অর্থের কোনো চেঞ্জ নাই, দ্যাট ইজ দ্য মিনিং, চেঞ্জ অফ দ্য মিনিং, অর্থের কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা বন্ধুরা কি শিখলাম, যখন দেন থাকবে তখন আমরা অ্যাজ ডটেড এ আসবো, তবে দুইটা ফাংশন করব, একটা হচ্ছে নট, একটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি পরেরটা আগে আগেরটা পরে, আর নটটা কি থাকলে লিখবো না, না থাকলে লিখবো, রাইট। তাই তো হয় বন্ধুরা, একটা পরীক্ষা এই কোশ্চেনটা আসছে, দেখতে তো আপনারা পারেন কিনা। অপু ওয়াজ taller than দীপু, অপু ওয়াজ taller than দীপু, ব্যাস, অপু ওয়াজ taller than দীপু। এটা কি হবে, পারবো কি পারবো না, নিশ্চয়ই পারবো। তাহলে আমরা যেটা শিখেছি আমরা লিখে ফেলি, এখানে দেন আছে, তাহলে আমরা অ্যাজ ডটেড অ্যাজ যাবো, এবং দুইটা কাজ নট এবং সাবজেক্ট। তো সাবজেক্টের কাজটা কি লাস্টটা পরে আনবো, তাহলে পরে কেসে দীপু, এরপরে নট এখানে লিখবো কি লিখবো না, এখানে নাই, তাহলে লিখবো কি লিখবো না, লিখবো। তাহলে অপু, এই যে ওয়াজ এর সাথে নট, অবজেক্টের সাথে অপু ওয়াজ নট, এরপরে অ্যাজ ডটেড অ্যাজ লিখলাম, এখানে অ্যাজ ডটেড মানে কি অ্যাডজেক্টিভ টলার, তাহলে আমরা হচ্ছে পজিটিভে তাহলে টল, as tall, এরপরে add, দীপু was not as tall as, এরপর প্রথম সাবজেক্ট কেসে অপু, হয়ে গেল। দেখছেন কি সোজা বুঝতে পারে। আর একটু আমরা খেয়াল করি এখানে যে অপু was taller than দীপু, তাহলে মিনিংটা কি, অপু দীপুর থেকে টলার ছিল, তাহলে বেশি লম্বা কে, অপু, আর কম লম্বা কে, দীপু। দীপু হচ্ছে কম লম্বা আর অপু হচ্ছে বেশি। দেখেন তো, দীপু was not as tall as দীপু, অপু, দীপু অপুর মতো লম্বা না, তার মানে দীপু কি তাহলে কম লম্বা। খেয়াল করছেন মিনিং এর কোশ্চেন। এখন বন্ধুরা ধরেন প্রশ্নে এখানে অপু ওয়াজ নট দেয়া থাকলো, অপু ওয়াজ নট টলার দ্যান দীপু, এটা নট দেয়া থাকলো, সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা নট লিখবো, লিখবো না, সেক্ষেত্রে আমরা এখানে নটটা লিখবো না, সেক্ষেত্রে আমরা লিখবো অপু দীপু ওয়াজ অ্যাজ টল অ্যাজ দীপু। ওই যে নটের ফাংশনটা, নট থাকলে লিখবো না, না থাকলে লিখবো, হ্যাঁ, তাহলে এখানে নট থাকে তাহলে লিখবো না, রাইট, এই দুটা কাজ। তাই তো হয়। তাহলে বন্ধুরা একটা লাস্ট হল একটা নিয়ম শিখাবো, এইটা একটু খেয়াল করেন, যে এই জিনিসটা খেয়াল করেন, হি ইজ লেস গুড দেন করিম। দেখেন তো এটা করলে কি হয়, হি ইজ লেস গুড দেন করিম, এটা এক্সাম্পল পজিটিভ করি, হি ইজ লেস গুড দেন করিম, কিরকম আসতে পারে, নিশ্চয়ই ভাবছি তাই না, আর ভাবতে হবে না। দেখেন এখানে দেখুন দেন আছে কিন্তু লেস নিয়ে আছে, কি আছে, লেস নিয়ে আছে। আগে দেখেছিলাম শুধু দেন ছিল, কিন্তু এবার কি লেস দেন আছে। এখন কত লেস দেন যখন থাকবে তখন আমরা কেমনে লিখব, লেস ডট দেন যখন থাকবে, লেস ডট দেন যখন থাকবে, তখন আমরা এটাও কম্পারেটিভ দেন যেটা আছে কম্পারেটিভ এবং পজিটিভ আসতে গেলে আমরা অ্যাজ ডট অ্যাজ আসবো, অ্যাজ ডট অ্যাজ আসবো। কিন্তু সেখানে আসতে গেলে আমরা একটা কাজ করব, শুধু নটের কাজ, সাবজেক্টের কাজ করব না, সাবজেক্টের ফাংশন করব না, তার মানে কি সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, আগেরটা আগেই থেকে পরেরটা পরেই থাকবে, শুধু নটের ফাংশন করব, নট থাকলে লিখবো না থাকলে লিখবো। তার মানে এখানে আমরা পাইলাম শুধু নট ফাংশন, এখানে শুধু নট ফাংশন, নট এ ফাংশন, বাস নট এ ফাংশন। তাহলে এখন আসলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে কি। এখন দেখুন এই বাক্যে কি, হি ইজ লেস গুড দ্যান কোহিম, এর কি কোনো নট আছে, লেস আছে কিন্তু কোনো নট আছে নাই, লেস আছে নট নাই, তাহলে লিখবো কি লিখবো না, বুঝছেন, না থাকলে লিখবো। তাহলে নিশ্চয়ই আমরা লিখবো হি ইজ নট, এরপরে অ্যাজ ডট অ্যাজ, তাহলে এখানে কি আছে, as ডট এখানে গুড আছে, তাহলে as good as, এবার সাবজেক্ট কি আছে করিম, as good as করিম, হয়ে গেল। তাহলে he is not as good as করিম। তাহলে এখানে আমরা কি লিখলাম, যখন লেস দ্যান থাকবে তখন আমরা as ডট as কিন্তু একটা কাজ করব, রাইট, একটা কাজ, শুধু নট লিখব,
সাবজেক্ট কোনটা। দেখুন তো অর্থ ঠিক আছে কিনা। হি ইজ লেস গুড দ্যান করিম। হি ইজ লেস গুড দ্যান করিম। সে হচ্ছে করিমের থেকে কম ভালো। মানে কি করিমের থেকে কম ভালো। তার মানে কি করিমের মতো সে ভালো না। এবার দেখেন তো হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ করিম। সে করিমের মতো ভালো না, তার মানে কম ভালো। দেখেছেন অর্থের কোনো চেঞ্জ নাই। দেখছেন? লাস্ট হল একটা কোশ্চেন আমি দেব। লাস্ট অফ অল এটা দেখেন তো কে কে পারেন। এটা যদি পারেন তাহলে আজকে বোঝাটা সার্থক হবে। এখানে লেখা থাকলো অপু is অপু was less strong than দীপু। দেখি তো কে কে পারেন। অপু was less strong than দীপু। দেখি তো কে কে পড়তে পারেন। দেখি তো একটু লেখেন তো সবাই খাতায়। অপু was less strong than দীপু। দ্রুত ঝটপট খাতায় লেখেন। এবার আমি উত্তরটা বলে আপনারা মিলিয়ে নেন। তাহলে এখানে আমরা s ডট লেস দেন আছে, s ডট এর যে আসবে কিন্তু ফাংশন করব একটা শুধু নট, সাবজেক্ট সাবজেক্ট থাকবে। তাহলে এখানে হবে অপু was, এখানে নট না এটা লিখতে হবে। অপু was not, এরপর আমরা লিখব as strong as দীপ। রাইট? কি সহজ হয়ে গেল। এখন বন্ধু দেখেন এখানে যদি was not less, এখানে যদি নট দিয়ে উল্লেখ থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা এখানে নট লিখতাম না, উঠাই দিতাম। অপু was as strong as দীপ। ওই যে নট থাকলে লিখবো, না থাকলে লিখবো না। তাহলে স্যার এতক্ষণ আমরা যেটা দেখলাম মোটামুটি ভাবে ডিগ্রি নিয়ে আমরা এতক্ষণ যেটা দেখলাম, প্রথমত আমরা শিখেছি পজিটিভ, কম্পাউন্ড, সুপারলেটিভ, রেজিস্ট্রেশন আমরা গেছি কিরকম। আমার সাথে দেখেন এতক্ষণ আমরা যা বললাম আমি 1 মিনিটে বলবো। এটা হচ্ছে আমাদের শিকার আজকে নির্যাস বা এসেন্স। এই 1 মিনিটে আপনার যা বলবো একটু মিলিয়ে নেন এতক্ষণ যা শিখলেন। তাহলে আমরা পজিটিভ মানে উপরে নো দা, নিচে ভেরি টু। কম্পারেটিভ মানে উপরে দা, নেদার দেন অল দা, নিচে দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ মানে উপরে দা, নিচে অন অফ দা। ব্যাস এটা আমরা জাস্ট মনে রাখবো। চোখ বুঝে দেখেন আমি চোখ বুঝে কিন্তু বলতে পারতেছি, চোখ বুঝে মনে রাখবো। হৃদয়ের আনন্দে এটা দেখবো। এরপরে কোন ক্ষেত্রে কোনটা হবে, পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ করতে গেলে ইন্ডিকেটর কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর বলে দিবে। এবং কিভাবে মনে রাখবো আমরা, প্রেম হবে তালায় তালায়। মানে উপরটা থাকলে উপরটা হবে, আর নিচেটা থাকলে নিচেরটা হবে, প্রেম হবে তালায় তালায়। শেষ। এরপরে আসেন ব্যতিক্রমটা কি, যে আমাদের সিম্পল যদি ধ্যান থাকে এবং ওকে যদি আমরা পজিটিভ করতে হয় অ্যাস্ট্রোডেট এসে যাব, দুইটা কাজ করব, সাবজেক্ট এবং নট এর ফাংশন। সাবজেক্টের ফাংশনটা কি, আগেরটা পরে পরেরটা আগে, নট এর ফাংশনটা কি থাকলে লিখবো না, না থাকলে লিখবো উল্টা। এবার যদি লেস ডট এর ধ্যান থাকে সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোডেট এসে যাব পজিটিভ করতে গেলে, কিন্তু আমরা ওই সাবজেক্টের ফাংশন করব না, শুধু নট এর ফাংশন করব। নট থাকলে লিখবো না, না থাকলে লিখবো, ব্যাস। তো যাই হোক, এই যে এতক্ষণ যেটা ডিগ্রি দেখলাম এর বাইরে একটা কোশ্চেন আপনাকে আটকাতে পারবে না, একটা কোশ্চেনের বাইরে আটকাতে পারবে না, নট এ সিঙ্গেল কোশ্চেন কোনো পরীক্ষা। কাজে বিগত পরীক্ষাগুলো এসেছে এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে আপনারা বাসায় দেখবেন। এবং দেখুন আমি আপনাদেরকে এই যে দেখুন আমি প্রত্যেকটা বিষয়ের উপর শীট প্রদান করি। আমি দেখেন এই যে আমার শীট, এখানে সুন্দর করে তার নিয়মগুলো আমি বলে দিয়েছি। হ্যাঁ, কোন ক্ষেত্রে কোনটা যা তখন শিখলেন, কোন থাকলে কি হবে, স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি। এরপরে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। তারপরে এই কোশ্চেন গুলো যখন আপনারা সলভ করবেন তখন দেখবেন যে আর আপনাদেরকে একটা কোশ্চেন আপনাকে আটকাতে হবে। এভাবে প্রত্যেকটা টপিকস ক্লাসে শিখলেন। এরপরে আপনি এটার ইয়াটা দেখলেন, শীটটা দেখলেন। এরপর বাসায় একসাথে বসে আছেন, একবার দেখবেন দেখেন হ্যাঁ ফটফট করে মনে হবে। ঠিক এরকম করে প্রত্যেক টপিক যখন আপনি নিজেকে আবার দিতে পারবেন তখন আপনি নিজেই এরপর এক্সাম দিবেন। আমি তো এক্সাম নিব। এরপর দেখবেন নিজেকে যখন আবার দিবেন তখন দেখবেন হ্যাঁ নিজেকে ফিট রাখবেন, ফিট রাখবেন। এই জন্য এরকম করে টপিকস গুলো আগে এগিয়ে যান, তাহলে দেখবেন আপনাকে রাখতে পারবেন। এই জন্য আমি বলবো যে শুধু পড়াটা বড় বিষয় না, শুধু জানাটা বড় বিষয় না, পরিশুদ্ধভাবে জানা। আরেকটা কথা বলি, ঠিক এভাবে করে আপনার সামনের 3টা মাস লেগে থাকেন। আমি আমার যে টপিকস পড়াচ্ছি আপনাদের ঠিক এরকম কোলাজের উপর দেখবেন আমরা ক্লাস করেছেন, আমার ফাইলে দেখবেন জ্যাম পার্সেন্ট দেখবেন। মানে আমি গ্রামের যে টপিক দেখবেন এটা কোনো বইয়ে পেয়েছেন, এখানে কোনো বইয়ের নেই না। এটা হচ্ছে আমার রিসার্চের ফল। কাজেই ঠিক এরকম করে লেগে থাকেন, আমি যেভাবে দেখাই ঠিক লেগে থাকেন, দেখবেন আপনি হবেন। হ্যাঁ, এখন আমি বলবো যে আপনারা জাস্ট এই 3টা মাস কোনো সময় অপচয় করবেন না, জাস্ট একটু লেগে থাকেন, যেমন আপনি হবেন আগামী সফল মনোযোগ ক্যাডার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমার নাম্বার তো দেওয়া আছে, যে কোনো সমস্যা জানাবেন। এবং আপনাদের আমি আহ, আগামী 5 তারিখ থেকে আগামী 5 তারিখ থেকে 5 অক্টোবর থেকে আমাদের নিউ প্রোগ্রামের ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। তবে 3 তারিখের মধ্যে আপনারা কনফার্ম করলে আপনাদের একটা ফ্যাসিলিটিস দেওয়া হবে 3 তারিখের মধ্যে। 5 তারিখ হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস প্রিলিমিনারির জন্য।
আর লিখিত ব্যাচের জন্য ৬ তারিখ ওরিয়েন্টেশন ক্লাস। তো আপনারা সেখানে অ্যাটেন্ড করতে পারবেন। তো একটা কথা আমি বলবো যে এই ৩ মাস যদি আপনাদের আমি ক্লাসে যেভাবে দেখাই, দেখলেন তো ক্লাসে সব হয়ে গেল। বাসায় অন্যান্য সাবজেক্ট আমি পড়া দিয়ে দিই। অন্যান্য সাবজেক্ট, হ্যাঁ? ধরেন আপনি আ এই যে প্রিলিমের যে ২০০ মার্কস, এই ২০০ মার্কসের মধ্যে ২০০ পড়তে হবে না। আমি বলব আপনাদেরকে ইংরেজি বাদ দিয়ে অন্যান্য যে টপিকস গুলো আছে ওখানে ৭১ টা টপিকস আছে, ওই টপিকস গুলো মার্কস কাটার কোনো সুযোগ নাই। মানে আসবে, প্রশ্ন আসবে ওই টপিকস। ওই টপিকস গুলো আপনি পড়বেন, ৭১ টা টপিকস আমি বলে দেব। ধরেন ভূগোলে এমন টপিকস আছে ৫ টা টপিকস ৬ মার্কস চলে আসবে। বিজ্ঞানে ১১ টা টপিকস আছে, সেখান থেকে ১২ মার্কস চলে আসবে। এরকম করে ৭১ টা টপিকস আছে, মোট ওই ইংরেজি ৩৫ বাদ দিয়ে ১৬৫ এর মাঝে এই ৭১ টা টপিকস আছে যেগুলো পড়লে আপনার কোশ্চেন পাবেনই। এই ৭১ টপিকস কি? আগে জানতে হবে। আগে জানতে হবে। এইগুলো আমি আপনাদেরকে ধরে ধরে পড়াবো। এতে করে কি হবে? এই ৭১ টা টপিকস পড়লে আপনি এই ইংলিশের ৩৫ বাদ দিয়ে যে ১৬৫ এর মাঝে আপনি একটা মডেল টেস্ট হাতে নিলে ইজিলি আপনি ৯০ মার্কস পাবেন। যেকোনো একটা মডেল টেস্ট। এবার আসেন ইংলিশে ৩৫ এর মধ্যে আপনারা জানেন লিটারেচারে আমার টার্গেট থেকে ফুল মার্কস। এট লিস্ট 13 প্লাস। এবং ভোকাবুলারি, গ্রামার এবং লিটারেচার আমার টার্গেট থেকে ইংলিশে 32, ৩৫ এর মধ্যে। 32 বাদ দিলাম, 30 তাও বাদ দিলাম। আপনি যদি আমার সাথে ৩ মাস কন্টিনিউ করেন, আপনাকে 5 কোড়াল মারলেও কেউ ৮৮ কে মানতে পারবে না। তাহলে আমার ধরে নিন যে আপনি ৮৮ পেলেন এট লিস্ট। তাহলে এদিকে পেলেন অন্যান্য বিষয়ের উপর আপনি ৯০ আর ২৮ কত হলো? ১১৮ আপনি এমনিই ঠিক পেলেন। ১১০ পেলে আমরা বলেছি। ঠিক আছে না? এরপরে আপনি রিটেনে আসেন। রিটেনে যে ৯০০ মার্কস, এই ৯০০ মার্কস মধ্যে ৯০০ পড়তে হয় না। পড়া লাগবে না। অন্যরা পড়ুক ৯০০, আমরা ৯০০ পড়ব না। দেখেন আগেই ব্রেনকে হালকা রাখতে হবে। আমরা পড়ব ৫৩০। কত বলছি? ৫৩০। এই ৯০০ এর মধ্যে ৫৩০ জায়গা আছে। মার্কস কাটার কোনো সুযোগ নাই। পড়েই মার্কস। আসলে যে কোন নাটক লিখে নজরুল কারাবন্দী জীবনযাপন করেছিলেন? লিখলেই ৩ মার্কস। মুক্তিযুদ্ধের ৩ টা নাটকের নাম লিখুন। লিখলেই ৩ মার্কস। ১০ টা লিখলেই ৩০ মার্কস। ইংলিশে গ্রামার এরকম আছে। বিজ্ঞান আছে। এই সমস্ত বিষয় মিলে আপনার ৫৩০ জায়গা আছে। ওই ৫৩০ এ মার্কস করার কোনো সুযোগ নাই। ওই ৫৩০ হচ্ছে আপনি পড়বেন। ৯০০ পড়া লাগবে না। ৫৩০ পড়বেন। আমরা তাহলে রিটার্ন কত পড়ব? ৫৩০। এখানে কি হবে? আপনি 80% মার্কস পাবেন। আর ৩৭০ আপনি পড়বেন না। ওটা জাস্ট আমি নিয়ম শিখাবো। ৩৭০ নিয়ম কেমনে লিখতে হবে। এই ৩৭০ পড়া লাগবে না। এই ৩৭০ না পড়ে আপনি 50% মার্কস আপনি পাবেন। না পড়ে। তাহলে এসে এমন কেউ নাই যে আপনার এক পেজ লিখতে পারবেন না। ওটা জাস্ট নিয়ম শিখাবো আমি। হ্যাঁ? তাহলে এখানে 80% আর 50%, হ্যাঁ? ধরেন এই ৩০% পড়া লাগবে না। আপনার এক বন্ধু ধরেন যে এসএতে নৈট ভিত্তিক অনেক তথ্য নিয়েছে এবং পরীক্ষায় লিখাতেও সময় দিয়েছে। কিন্তু আপনি সময় দেন না। আপনি আপনার মতো করে লিখছেন। পড়ার ক্ষেত্রে সময় দেন না, লিখাতে আপনার মতো লিখছেন এই ৩৭০ কে। এতে করে কি হবে? ওই ভদ্রলোক আপনাকে বড়দের এখানে ৫ মার্কস কম লিখতে পারবে। আপনি সময় দিয়েছেন পড়াতে এবং পরীক্ষার হলে লিখাতে আপনি সময় দিয়েছেন এই ৫৩০। এইখানে সময় দিয়ে আপনার পক্ষে সম্ভব তাকে ৫০ মার্কস কম করা সম্ভব। দিস ইজ স্ট্র্যাটেজিক কৌশল। এটা হচ্ছে কৌশল। এটা শুধু পড়লে হবে না, কৌশলী হয়ে পড়তে হবে। তার মানে এখানে 80% আর 50% মিলে আপনার মার্কস দাঁড়াবে 600 প্লাস। সুন্দর একটা রিটেন পরীক্ষা দিয়ে আপনি ভাইবার জন্য আর চিন্তাও করবেন না। শুধু শরীরটাকে ফিট রাখবেন আর চিন্তা করেন আলফা আমি ভাইভাতে যাই পারি বা না পারি যেন ভাইভাটা পাগলটাও না হয়ে গেলে হয়। কেন ভাইভাটা না কখনো ফেল করে না যদি দুর্ঘটনা না ঘটে। কারণ তারা আপনার শত্রু না, ফেল করবে না। আপনি যখনই নাম বলে শুরু করবেন ৫ মার্কস দিয়ে নাম বলে শুরু করে। আপনি ৫ মার্কস হলে ২০০ মধ্যে 50% ১০০। আপনি পারতেছেন মার্কস যোগ হয়েছে ১২০, আরো পারতেছেন ১৩০, আরো পারতেছেন ১৪০, আরো পারতেছেন ১৫০। আর যতই পারেন ১৫০ এর বেশি আর দেওয়া হয় না। পারতেছেন আপনি ১২০, আরো পারতেছেন ১১০, আরো পারতেছেন ১০০। আর যতই না পারেন ১০০ এরকম আর দেওয়া হয় না। একটা যে আপনি নাই পারতে পারেন, সে না পারারও বলার মধ্যে একটা আর্ট আছে, এটা আমি বলবো আপনাকে। আর্ট আছে, নাই পারতে পারেন। কাজে এট লিস্ট আপনি কিছু না পারলে আপনাকে ১০০ মার্কস দেওয়া হবে। 50% পাস মার্কস। আপনি ধরেন কিছুই বলতে পারেন নাই। কিন্তু at least আপনি 50% পাস মার্কস পেয়ে এদিকে 600 প্লাস আর 100 মার্কস কত হলো? 700 প্লাস। আপনি অবশ্যই টাকা পাবেন। ভালো করে পাবেন। এটা খেয়াল করছেন? কাজে দেখেন যে এটা হওয়ার জন্য আমার এই রিটেনটা নির্ভর করছে। একজন ধরেন যে সে রিটেনে পেল ৪৫০ আর ভাইভাতে সে যতই বেশি পাবে সর্বোচ্চ ১৫০, তাহলে তার মার্কস লাগে কত? 600। আর আপনি রিটেন ভালো দিই, কারণ রিটেন তো সবটা আপনার হাতে। এই যে এসএসসি পরীক্ষা আপনি প্লাস পান, কেউ ফেল করে আপনার হাতে। কাজে এই যে এখানে 600 প্লাস পেয়ে ভাইবা তো আপনি যাই পারেন না কেন
আপনি আসলে 100 পেয়ে আপনার মার্কস হলো 700 প্লাস, আর সেই ভাইভাতে সর্বোচ্চ মার্কস নিয়ে তার রিটেন কম থাকার কারণে তার মার্কস হচ্ছে 600, তাহলে কারা কি এই লোক না আপনি হবেন? ষষ্ঠ বলুন কি হবে? আপনি হবেন। কাজের ব্যাপারকে খেয়াল করেছেন যে ক্যাডাভার মূল জায়গাটা হচ্ছে আমাদের রিটেন। এই রিটেন যে চমৎকারভাবে উপস্থাপন করতে হবে সে কিন্তু টিকবে। কাজে রিটেন পারতে গেলে আগে প্রি তো পাস করতেই হবে, তাই না? প্রি পাস না করলে তো রিটেন হওয়া যাবে না, পরীক্ষা দেওয়া যাবে না। তো প্রি পাস করা খুব সহজ, আমি যেভাবে বলছি। এত অধিক পড়া যাবে না, লোড কমাতে হবে। লোড কমাতে হবে। আমি দেখেছি যে হলে বসে ঘন্টার পর ঘন্টা স্টাডি করেছে, 17 ঘন্টা স্টাডি করেছে, প্রিলি পাস করতে পারে না 3 বার। তার কারণ পড়েছে, কি পড়েছে জানেন? যা প্রয়োজন না তা পড়েছে, আননেসেসারি পড়েছে, নেসেসারি পড়তে পারে পড়েছে, কিন্তু সে কিন্তু পাস করতে পারে। কাজেই সিস্টেমেটিক হতে আপনাকে পরীক্ষাতে 5 লাখ কিন্তু কেন 2,000, কারা সিস্টেমেটিক হতে তারা লেগে থাকে। পরিকল্পনাই আপনাকে আগে থাকতে হবে, সে অনুসারে করতে হবে। কাজেই আজকের থেকে নতুন প্রতিজ্ঞাবদ্ধ হন, সামনে যে 3টা মাস আছে ঠিক এভাবে করে আপনি লেগে থাকবেন, এভাবে করে আপনি লেগে থাকবেন। তো যাই হোক, আমার সাথে লেগে থাকতে হলে অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে। 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা বাসায় পড়ার মতো মানসিক থাকতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমি পরীক্ষা নিই, প্রত্যেকদিন আমি পরীক্ষা নিই। পরীক্ষা আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, মডেল টেস্ট অংশগ্রহণ করতে হবে। ঠিক এভাবে করে যদি আপনি আমার 3 মাস কেসে লেগে থাকতে পারেন, প্রস্তুতি দিতে পারেন, তাহলে আমার সাথে বলতে থাকবেন, তো দেখবেন আপনার এটা কাজ লাগবে। তো যাই হোক, আগামী 5 তারিখে আমাদের নতুন প্রোগ্রাম ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে, এবং প্রিলিমিনারি ক্লাস থাকবে শনি সোম বুধ সন্ধ্যা 6টা রাত 9টা। আর রিটেন ক্লাস থাকবে রোববার বৃহস্পতি সন্ধ্যা 6টা রাত 9টা, এবং বিকাল 3টার প্রথম ব্যাচ আছে। আর আমরা ঠিক এভাবে করে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো অ্যাটেন্ড করতে শর্ত হলো পড়ার মতো মানুষ থাকতে হবে। যাদের থাকবে তারাই কোনো মানুষ থাকবে, আদার্স কেউ থাকবে না। আমি চাই সবাই আপনারা ঠিক জায়গায় থাকেন, তাহলে দেখবেন আপনাদের জীবনের জন্য কাজে লাগবে। তো যাই হোক, আজকে দেখে নিন। আর আমি আজকেই রাত 9টায়, হ্যাঁ রাত 9টায় আমি লিখিত, ইংরেজি লিখিত, ইংলিশ রিটেনের উপর আমি কথা বলবো। ইংলিশ রিটেনে 200 মার্কসের মধ্যে কিভাবে আপনি সর্বোচ্চ মার্কস পেতে পারেন, সর্বোচ্চ কে কত পেতে চান তার একটা টার্গেট আপনি নিবেন। তো আজকে আমি দেখাবো রাত 9টায়, শুক্রবার, আজ 2 তারিখ রাত 9টায় আমি দেখাবো লিখিত ব্যাচে কিভাবে আপনি ইংলিশ লিখে রিটেনে ভালো করতে পারেন, সেটা নিয়ে কথা বলবো। তো সেগুলো সবাই ভালো থাকবেন। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এই নাম্বারটা দিয়েছি 091572527, এই নাম্বারে কথা বলতে পারেন। তো সেগুলো সবাই ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।